প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। লিমিটেশন অ্যাক্ট সবাই রুটিন পেয়েছেন। আজকে লিমিটেশন অ্যাক্টের প্রথম তিনটা টপিক পড়ানো হবে। টপিক 1, 2, 3। তার আগে নোট সম্পর্কে একটু প্রিভিউ দিই যে এই নোটটা আমি কিভাবে তৈরি করি। বিষয়ভিত্তিক অধ্যয়ন করেছি, অর্থাৎ সাপ্তাহ আইনের সবকিছু আমি ভালোভাবে পড়েছি বিআরএক থেকে। বিআরএক পাশাপাশি যে মোটা বইগুলো আছে সেগুলো পড়েছি। যে বইগুলোতে অনেক কনসেপ্ট ক্লিয়ার করা আছে, যেমন ফৌজদারি কার্যবিধির নোটটি তৈরি করার জন্য এই যে এই ধরনের মোটা বই পড়া হয়েছে। এখানে কেস ল থাকে, কেস ল পড়লে অনেক সময় বেয়ার অ্যাক্ট পড়ে অনেক কিছু বোঝা যায় না, কেস ল পড়লে প্রেসিডেন্ট পড়লে অনেক কিছু বোঝা যায়। আপনারা জানেন আমি যেহেতু অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করি কোর্টে, তাই সেগুলো পড়লে আমার কোর্টেরও লাভ হয়, প্লাস আপনাদেরও কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারি, একটা সমৃদ্ধ নোট দিতে পারি। এবং আমার নোটের সাইজ খুব বেশি মোটা হয় না, আপনারা জানেন মার্কেটের যে লিখিত নোট আছে তার থেকে অনেক ছোট হয় আমার নোট। তো এবার আমি সেকেন্ড নোট হিসাবে ফাইনাল টাচ নোটটিও দিব। প্রথমে এই নোটটা আমরা শেষ করব আগামী 1 মাসে। তারপরে গবেষণা করেছি, আরো বিভিন্ন বই দেখেছি, বাজারে যে প্রচলিত গাইড আছে সেগুলো বেশ কিছু কালেকশনে আমার আছে, দেখি অন্য জায়গা থেকে যদি একটু হেল্প পাই আপনাদের নোটটাকে আরো সমৃদ্ধ করতে। ও আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস লব্ধ জ্ঞানের সমন্বয়ে এই নোটটা তৈরি করেছি। এবং বার কাউন্সিল ও জুডিশিয়ারি নতুন প্রশ্ন প্যাটার্ন আমরা জানি 22 সাল থেকে, এবং তার আগে 20, 21, 23, এই সবগুলোই নতুন প্যাটার্নে প্রশ্ন হচ্ছে। 17 সাল পর্যন্ত আগের প্যাটার্ন ছিল, কারণ 17 সালের পরে 20, আবার 21, 20 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের দুইবার পরীক্ষা দিতে হয়েছে, একবার পরীক্ষা বাতিল হওয়ার কারণে। তারপর 22, 23, এই সবগুলো বিগত সালের প্রশ্ন দেখলে দেখা যায় যে জুডিশিয়ারির প্রশ্নের আধিক্য বেশি। জুডিশিয়ারির প্রশ্ন যেখানে থেকে এসেছে সেই সেই জায়গা থেকে একটু ফোকাস আমাদের বাড়াতে হয়েছে। তো এই নোট তৈরির ক্ষেত্রে কিন্তু বিগত সালের বার কাউন্সিলের আগের প্রশ্ন, নতুন প্রশ্ন, বিশেষ করে জুডিশিয়ারির যে নতুন প্রশ্নের প্যাটার্ন সেগুলো দেখা হয়েছে। এর আলোকে আমি তৈরি করেছি এটা। বার লিখিত 2025 নোট, আপনাদের কাছে অনেকের বার লিখিত 2023 আছে, বার লিখিত 2024 আছে, বার লিখিত 2025 আছে। আর যাদের কাছে, যারা এই ক্লাসে উপস্থিত আছেন তাদের কাছে আশা করছি বার লিখিত 2024 অন্তত আছে, 2023 চলবে না। 2023-এ অনেক কিছু পরিবর্তন করা হয়েছে 24-এ, এবং 24 এবং 25-এর নোটের মধ্যে এখন যে নোটটা, এটা আসলে 25 সালের এডিশন না, 25 সালের রিভিশন একটা নোট। এবং কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছি আমি, 24 সালে যেটা নাই জাস্ট 25 সালে আছে। যারা নতুন নোট পাচ্ছেন তারা সেগুলো পাবেন। বিশেষ করে আজকে যে নোটটা প্রিন্ট হয়েছে, এবং এখন নোটগুলো বাধাই হয়ে যাচ্ছে, প্লাস্টিক বাধাই হয়ে, আগে নোট কিন্তু প্লাস্টিক বাধাই হয়ে যেত না। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এটি বিশেষ নোট। পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি এই কারণে বলছি, টপিকগুলো সবগুলো কাভার করবে, শুধুমাত্র কিছুটা লিমিটেশন আছে এই নোটের, যে প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিংটা কম আছে। তো প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এগুলো কোথায় পাবেন? আমি যে ক্লাস টেস্ট নিব আপনাদের, সেখানে প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিং এর অনেক নতুন নতুন প্রশ্ন আপনারা দেখতে পাবেন, সেখানে প্র্যাকটিস হয়ে যাবে চর্চা। প্লাস আমি যে ফাইনাল টাস্ক নোট দিব সেখানে প্রচুর নতুন প্রবলেমেটিক প্রশ্ন থাকবে এবং ড্রাফটিং প্রচুর থাকবে। এবার ড্রাফটিং আরো ছোট এবং সহজ ফরম্যাটে আপনাদের শেখানো হবে। দেখেন যে রিভিশন প্রিন্ট 4 মে 2025, এই নোটটি আজকে প্রিন্ট হয়েছে। প্রিন্ট হয়ে বাধাই হয়ে, প্লাস্টিক বাধা হয়ে আপনাদেরকে আমি পাঠাচ্ছি নোটটি। প্লাস্টিক বাধাই বলতে যদি আপনাদের দেখাই, যে এটা ফাইনাল টাচ আপনারা দেখেছেন, এটা উপরে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে। তো সাধারণত এটাতে নীল প্লাস্টিক আছে, কিন্তু আপনাদেরকে সাদা প্লাস্টিকে এইভাবে আমি বাধাই করে পাঠানোর চেষ্টা করেছি। এই কারণে নোটের প্রাইসটা একটু বৃদ্ধি করেছি। প্রিন্ট কস্ট, পেপার কস্ট এবং বাধাইয়ের কারণে প্রাইসটা আগের 24 যেটা ছিল, বার লিখিত 24-এর থেকে 25-এর নোটের প্রাইসটা সামান্য বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, নোটের বৈশিষ্ট্য যদি বলি, বাজারের যে গাইড আছে তার থেকে নোটের পার্থক্যটা আসলে এখানে যে সংক্ষিপ্ত ও কার্যকরী টপিক ভিত্তিক সাজেশন এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ যে টপিকগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন বড় আইনের মধ্যে যদি সিপিসির কথা বলি, দেওয়ানি কার্যবিধি, সেখানে কিন্তু অনেক টপিক আছে। যদি বাজারের গাইডগুলো পড়েন, অধিকাংশ গাইডে যেটা আছে যে বিগত সালের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে। মানে সেটাকে আমি গাইড না বলে প্রশ্ন ব্যাংক বলতে পারি, যেটাতে সমাধান সহ প্রশ্ন ব্যাংক। কিন্তু আপনার কোনো গাইডে সেভাবে সাজেশন বলেনি, আপনাকে কমিয়ে দেয়নি।
মানে 23 সালে যেটা কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেছে লিখিত বার কাউন্সিলের, সেটাও তুলে দেওয়া আছে। তো 23 সালে যেটা আছে সেটা কিন্তু আমার এই নোটে নাই, অর্থাৎ এই নোটটা আপনি পুরোটাই পড়তে হচ্ছে, আপনাকে কোনোটা বাদ দিতে হচ্ছে না। কিন্তু বাজারের গাইড আপনাকে যদি আপনি কিনেন, তাহলে যেটা হবে যে কোনটা পড়বো কোনটা বাদ দিব, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। কারণ পুরো নোট আপনি পড়ে শেষ করতে পারবেন না এই অল্প সময়ের মধ্যে। আপনি 2 থেকে আড়াই মাস, ম্যাক্সিমাম 3 মাস সময় পাবেন। 3 মাস সময় পাওয়ার সম্ভাবনা খুবই কম। ধরে নিচ্ছি আমি 2 থেকে আড়াই মাস বা 70 দিনের মতো একটা সময় আছে। তাই আমি এখানে টপিক ভিত্তিক সাজেশন হিসেবে এই নোটটা আগে সাজেশন ভিত্তিকই কিন্তু নোট, মানে এটা পড়লেই আপনার সাজেশন হিসেবে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে সংক্ষিপ্ত, সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখিত উত্তর সহজে আপনি মুখস্থ করতে পারবেন, বুঝে বুঝে মুখস্থ করতে পারবেন। মৌলিক, দৃষ্টিনন্দন ও অনন্য উপস্থাপনা কৌশল। লিখিত পরীক্ষায় আসলে কি করতে হবে? আপনার এমসিকিউ পরীক্ষা কিছুদিন আগে দিলেন, কোন ধারায় কি আছে মোটামুটি একটা ক্লিয়ার আপনাদের কনসেপ্ট হয়ে গেছে। মানে বলতে গেলে ছোট আইনগুলো আপনার নখদর্পণে চলে এসেছে। তো সেগুলো লিখিত পরীক্ষা আপনি কিভাবে উপস্থাপন করবেন, আমি ছোট সাবজেক্টটা শুরু করেছি, সেইটা থেকে আপনারা বুঝতে পারবেন। আমি একজনকে লাইনে নিয়ে নিই, তাহলে তিনি আমাকে রেসপন্স করতে পারবেন। আচ্ছা, রনি আপু লাইনে আসবেন, যদি নয়েজ না থাকে আশেপাশে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনিরুল ভাইকে লাইন থেকে মিউট করে দেওয়ার কারণ ওনার নিঃশ্বাসের শব্দ আসছিল, রেকর্ডিং এ চলে আসতো তাই। যদি নয়েজ হয় আপনি নিজেকে মিউট করে দিবেন, আরেকজনকে নিয়ে নেব। আচ্ছা, আপনারা কিছুদিন আগে পরীক্ষা শেষ করেছেন। যদি তামাদে আইনের কথা বলি, 3-এ আছে, 4-এ কি আছে, 5-এ কি আছে, সবগুলোই মোটামুটি টপিকে কি আছে এবং ভেতরে কি আছে সেটাও মোটামুটি আপনার নলেজে এই মুহূর্তে মাথায় আছে, তাই নয় কি? জি স্যার। তাহলে আমি এমসিকিউ এ আপনাদেরকে যা শিখিয়েছি বা যা আপনারা শিখেছেন, সেইটাকে লিখিত পরীক্ষায় কিভাবে উপস্থাপন করবেন সেটাই এই নোটে দেওয়া আছে, অর্থাৎ এর বাইরে দরকার নাই। যেমন আজকে আমি বাজারে এই নোট প্রিন্টিং এবং বাধাই নিয়ে রিসিভ করতে গিয়েছি, যে আমাদের রাজশাহী কোর্টে একজন ভাই একজন বোনের সাথে দেখা। তো ওনারা কি করেছেন, এ, লিখিত পরীক্ষার যে খাতা, সে খাতা বাধাইয়ের জন্য ওনারা কি করেছেন, ওই যে বড় সাইজের, মানে বার কাউন্সিলের খাতা যে সাইজ হবে তার থেকেও বড় ভলিউম সাইজের খাতা কিনেছেন, কিনে বাধাই করেছেন। আমি বলি, এটা কি করার জন্য? তো প্র্যাকটিস করার জন্য। তো এই সাইজে তো লাগবে না। তো আপনাদের সতর্ক করছি যে অনেকের ভিডিও দেখছেন যে খাতাতে আপনি 16 লাইন লিখবেন, 17 লাইন লিখবেন, 20 লাইন লিখবেন। এটা কোনো লজিক হলো? আপনার হাতের লেখা যদি আহ ছোট হয় আপনার বেশি লাইন ধরতে পারে, আপনার হাতের লেখা যদি বড় হয় কম লাইন ধরবে, আপনার হাতের লেখা যদি ঘন হয়, ফাঁকা ফাঁকা হয়, ডিপেন্ড করবে। তো জি স্যার। রনি আপু মন্তব্য করেন যে 16 লাইন লিখতে হবে। এটাকে আপনি কিভাবে সমালোচনা করবেন? সত্যি কথা বলতে স্যার, এটা আমিও সিনিয়রদের কাছ থেকে শুনছি আমাদের কোর্টে। মানে আমাদের হুম। টেবিলে এক আপু ছিল, তো উনি বলছে যে মিনিমাম 18 লাইন লিখতেই হবে। মানে ওনাদের লাইসেন্স হয়ে গেছে, তো আসলে এখন আহ, সবাই তো সুযোগ পাইলে একটু জ্ঞান দেয়। তো আমার নাম যে আপু, এখন আপনি গুনছেন কিভাবে এই 80টা পেজে? আপনি প্রত্যেকটা পৃষ্ঠে লিখছেন আর গুনছেন? কয় হ্যাঁ, প্রথম কয়েকটা গুনছি, গুনে দেখছি হ্যাঁ মোটামুটি এরকমই লিখতেছি, পরে আর গুনি নেই। আমি বললাম যে এটা কি, আমারও একটু এই বিষয়টা একটু কনফিউজ ছিল স্যার। আপনি এটা আলোচনা করতেছেন খুবই ভালো। এরকম কোনো লজিক নাই। এইটা একেবারে ইলজিক্যাল একটা বিষয়, এই ধরনের জ্ঞান নাই। তারপরে খাতার উপরে 3 ইঞ্চি, তারপর বামে 2 ইঞ্চি, এই ধরনের কোনো রুলস রেজুলেশন কোথাও লেখা নাই। এগুলো তৈরি করা, এবং এগুলো সবগুলো কুসংস্কার। আমি যদি বলি, এগুলো একেবারে কুসংস্কার। আমি নিজে স্কেল আছে না, জি ওপরে স্যার। স্কেল ধরে এক স্কেল উপরে রাখছি বা 1.5 স্কেলের মতো রাখছি, এবং বাম সাইডে এক স্কেলে রেখেছি। তাহলে এক স্কেল বাম সাইডে রাখলে 1.5 ইঞ্চিও হয় না, আর উপরে 1 ইঞ্চি, এই 1.5 ইঞ্চির মতো বা 2 ইঞ্চিরও কম। তার মানে আমি মাথার উপরে রেখেছি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো, 1.25 ইঞ্চি হতে পারে। আর সাইডে আমি 1.5 ইঞ্চিরও কম, 1 ইঞ্চির একটু সামান্য বেশি। ইঞ্চি মাপিনি, আমি জাস্ট স্কেল ধরেছি, টেনে গেছি। আমি কি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি? আমি সেখানে কি পরীক্ষা দিইনি? তাহলে সেখানে যে নিয়মে করেছি আমি সেই নিয়মেই দিয়ে দিয়েছি। আমি কি এই স্কুল আমি কি দিয়ে আদালতে
করতে চায়, আমি মানে ভাঁজ করালে কি কোনো সমস্যা আছে খাতাটা? হ্যাঁ, সেটাতে আমি আসছি, এটা ক্লিয়ার হওয়া দরকার। আমি আমি নিজে কি করেছি সেটা আমি বলছি, এবং সেটা লজিক, আমি লজিক ছাড়া তো কথা বলবো না। কারণ এখন ইলজিক্যাল অনেক কিছুতে ভরে গেছে মার্কেট। তো সেখান জি। থেকে আপনাদের বাঁচানোর চেষ্টা করছি, যে সেগুলোতে যদি মাথা দিয়ে দেন তাহলে পড়ার থেকে মানে সেগুলোর টেনশনে বেশি আপনাদের ক্ষতি হবে। পড়ার তো টেনশন থাকবে, কিন্তু এগুলো মানে অপ্রয়োজনীয় টেনশন। পেন্সিল দিয়ে আমি সারা জীবন কখনো খাতা ভাঁজ করিনি, এবং আমার ভাঁজ করা পছন্দ না। আমি সবসময় পেন্সিল দিয়ে মার্জিন দিয়েছি, এটাই আমার স্টাইল। আমি কালার পেনও ইউজ করিনি, পেনও ইউজ করিনি। পেন্সিল দিয়ে মার্জিন দিতে গিয়ে যদি ভেতরে চলে যায়, আমি পেন্সিল ইউজ করছি। পেন্সিলের পেছনে যে শার্পনার থাকে, হ্যাঁ, বাচ্চাদের যে পেন্সিল, সেটা ইউজ করেছি 2B। তাহলে পেন্সিল যদি দাগ টানতে গিয়ে যদি একটু বাঁকা হয়ে যায়, আমি সেটা ইরেজ করার সুযোগ পেয়েছি, এবং আর আলাদাভাবে আমাকে ইরেজার তুলতে হয়নি। ওই পেন্সিলের পেছনেই আমার ইরেজার আছে, আমি মুছে ঠিক করে ফেলেছি। তো এগুলো আপনাদেরকে শেখানো হবে, সমস্যা নেই। এবং আমার যে সাপ্তাহিক টেস্ট শুক্রবারে, সেখানে আপনারা কি খাতা ব্যবহার করবেন, সেখানে আপনারা যে বড় খাতাগুলো, নিজেদের ইউনিভার্সিটি যে খাতাগুলো, যে ডিএমআই সাইজ বা লিগ্যাল সাইজ, যে কোনো সাইজের খাতা, কিন্তু দয়া করে প্যাড ব্যবহার করবেন না। মানে একেবারে ছোট সাইজের খাতা ব্যবহার করবেন না। আপনারা যদি মনে করেন A4 সাইজের পেজ ব্যবহার করবেন, নো প্রবলেম। লিগ্যাল সাইজের পেজ ব্যবহার করবেন, নো প্রবলেম। কত লাইন লিখবো এটা নিয়ে টেনশনে থাকবেন না। আপনার যত লাইন ধরবে তত লাইন লিখবেন, নো প্রবলেম। শুধু বেসিক যেটা নিয়ম সেটাও আমি শেখাবো, যে লিখা থাকে এখান থেকে লিখতে শুরু করেন, এখান থেকে লিখতে শুরু করেন, তার নিচে আপনাকে লিখতে শুরু করতে হবে। এইটার লজিক কি কেউ বলতে পারবেন? ওখান থেকে কেন লিখতে শুরু করতে হবে? এই যে সামান্য আপনার 4-5 ইঞ্চি জায়গা থাকে, সেখান থেকে লিখতে শুরু করার কারণটা কি? এটা জানেন কি আপনি? হ্যাঁ, জানি না, তবে এ যাবত যতগুলা বোর্ড পরীক্ষা দিছি সবগুলোতেই লেখা ছিল এখান থেকে শুরু, মানে প্রথম আচ্ছা, পৃষ্ঠা থেকেই লিখতে বলে। এখান থেকে লিখতে শুরু করার কারণ হচ্ছে, যখন আপনার টপ শিট, আপনার রোল নম্বর নাম আছে, এই টপ শিটটা যখন খাতা থেকে আলাদা করা হবে, মানে মাথা কেটে ফেলা হবে, তখন তো ওই খাতার পরিচয় শেষ। রোল নম্বর এবং কোড নাম্বারের সাথে মিলে কাজ করবে। এখন আপনার এখান থেকে লিখতে শুরু করুন, এইটা আপনার মাথার সাথে থেকে যাচ্ছে, আপনার ওটা ম্যাচ করানো হবে, যে এইটা লিখা এবং খাতার লিখা সঠিক আছে কিনা, তার মানে খাতা চেঞ্জ হয়েছে কিনা, বা আপনি কাউকে, অন্য কাউকে দিয়ে লিখাইছেন কিনা, প্রক্সি দিয়ে দেওয়া হয়েছে কিনা, এইগুলো কন্ট্রোল করার জন্য এইটা, মানে এই ব্যক্তির খাতায় এই ব্যক্তি লিখেছে কিনা, এটা দেখার জন্য হাতের লেখা মিল আছে কিনা, সেটার জন্য এটা করা হয়েছে। চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায় বলা হয় যে একটা লাইন উপরে লেখা আছে, ওই লাইনটা হুবহু লিখুন, মানে আপনার হাতের লেখা ম্যাচ করছে কিনা। ভাইভাতে অনেক সময় সাইন করায় বা লিখতে বলে, তখন ম্যাচ করে দেখে। এটার কারণে এখান থেকে লিখতে শুরু শুরু করান। এটা বলার কারণ হচ্ছে আপনিই লিখছেন কিনা আপনার পরীক্ষায়, প্রক্সি যেন কন্ট্রোল করা যায়। ক্লিয়ার? তো সেখান থেকে যদি না লেখা হয় তাহলে অবশ্যই খাতা বাতিল হবে। তো এগুলো যেগুলো নিয়ম, সেগুলো আমি বলে দেবো। মার্জিন নিয়ে কোনো ইস্যু নাই, আপনি মার্জিন না টানলেও আপনার খাতায় ফেল করাবে না। আপনি আদালতে পিটিশন বা আরজি আকারে দিচ্ছেন না যে আপনাকে উপরে কি করতে হবে, কোড ফি লাগাতে হবে, যে জায়গা রাখতে হবে এত। আপনাকে বড় খাতা দিয়েছে আপনি যেন ভালোভাবে লিখতে পারেন, আপনি মার্জিন দিয়ে খাতার 50% নষ্ট করে ফেলছেন। 2 ইঞ্চি, 3 ইঞ্চি, কি কি, 4.5 ইঞ্চি কেউ কেউ বলছে। মানে এগুলো একেবারে হাস্যকর। কোত্থেকে এই নিয়মগুলো আসে? কোথাও এখানে বার কাউন্সিলে কোথাও লেখা নেই। এগুলো নিয়ে স্যার, আমি যদি এটা একটু বলবেন, আমি তারপর একটু কিউরিসিটিটা। স্যার, এই যে আমাদের মানে দরখাস্ত, এগুলো কি কোনো পৃষ্ঠার হিসাব আছে যে 2 পৃষ্ঠার ভিতরে শেষ করতে হবে বা এরকম কোনো কিছু? এটা কোনো সমস্যা নাই। কেউ বলে যে বাম থেকে শুরু করতে হবে, ডানে যে, কোনো নিয়ম নাই। কিন্তু হ্যাঁ, আপনি ফ্রেশ পেজ থেকে শুরু করবেন। যখন একটা আপনি মুসাবিদা লিখতে শুরু করলেন, মাঝখান থেকে লিখতে শুরু করবেন না। ফ্রেশ পেজ মানে পেজের মাথার উপর থেকে লিখতে শুরু করলেন, ঠিক প্রথম আছে? থেকে, হ্যাঁ, উপর থেকে শুরু পেজের হবে। পেজের মাথার উপর থেকে লিখতে শুরু করেন, লিখে 1 পেজে শেষ হলো, 1.5 পেজে শেষ হলো, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, যতটুকু আপনার দরকার। কোন পেজে যে শেষ হলো এটা ম্যাটার না, শুরু করতে হবে ফ্রেশ পেজ থেকে। এটাই হচ্ছে নিয়ম। থ্যাংক ইউ স্যার। এগুলো আমি শিখিয়ে দেবো, যাদের ভুল হবে, যেহেতু আমি খাতা দেখবো। আপনারা ভুল করবেন, আমি শিখিয়ে দেবো। পরীক্ষার খাতায় কি ভুল করলে নম্বর কাটাতে হবে, কি ভুল করলে পরীক্ষার খাতা বাতিল হবে, এই দুইটা জিনিসই তো শেখাতে হবে আপনাদের, তাই না?
কি ভুল করলে আপনার খাতা বাতিল হতে পারে, আর কি ভুল করলে আপনার নম্বর কমে যেতে পারে। এই দুইটা জিনিস কন্ট্রোল করে দিলেই তো আপনার টেনশন থাকছে না। টেনশন না থাকলে তখন পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। এটা জি হচ্ছে স্যার। বড় ইস্যু। অনেকেই এই টেনশনে থাকবেন, অনেকেই খাতা কিনতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। কেন? আপনার বাসায় খাতা নাই, পেজ নাই, সেটাতে দেন, নো প্রবলেম। তো ঠিক আছে, এগুলো মাঝখানে মাঝখানে যখন পড়াবো এইভাবে আমি দিতে থাকবো, ভয় পাওয়ার কিছু নেই। যুক্ত হয়েছেন, একটা আপনাদেরকে অনুরোধ করব, কেউ বলবেন না যে স্যার ক্লাস শেষ করেন। আমার টার্গেট আছে 11টার মধ্যে ক্লাস শেষ করা, 12টাও বাজতে পারে। প্রয়োজনে শুয়ে থেকে ক্লাস করেন, চা খান, চা পান করেন। ক্লাস 12টা পর্যন্ত হতে পারে, কারণ টাইট শিডিউল, আমাকে কোর্স কমপ্লিট করতে হবে। আমি মে মাসে যেভাবে যাচ্ছি, যদি আমি বুঝতে পারি যে পরীক্ষা জুন মাসে হবে, যদি কোনো ইনফরমেশন পাই, তাহলে নিশ্চয়ই আমি 3 দিন না আরো বাড়াই দিব। তো আমি অন্তত 15 তারিখ পর্যন্ত এই 3 দিনই পড়াবো। যখন 15 তারিখ পার হবে, আমি হয়তোবা রুটিনটা চেঞ্জ করে 4 দিন করে দিতে পারি, 5 দিন করে দিতে পারি। যত দ্রুত আপনারা লোড নিতে পারছেন কিনা সেটা দেখবো আমি। আমার এনার্জির অভাব নাই, আমি লোড নিতে পারবো, সমস্যা নেই। আর আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে অফলাইনে কোচিং করার পরিকল্পনা ছিল। অফলাইন আমি কোচিংটা শুরু করছি না। অফলাইন কোচিং এ দিলে আমি নিজে ক্লান্ত হয়ে যাব, আপনাদের সাপোর্ট দিতে পারবো না। আপনারা লক্ষ্য করেছেন যে আমি খুব একটা এই ব্যাচে স্টুডেন্ট বৃদ্ধিতে আগ্রহী না। তাই কোর্স ফিটা একটু বৃদ্ধি করে দিয়েছি, যেন যারা অ্যাকচুয়ালি ভর্তি হবেন পূর্ণ কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন, যেন আমি কন্ট্রোল করতে পারি। কারণ বেশি স্টুডেন্ট হলে বেশি খাতা দেখতে হবে। আমি কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে এখন আমি বিশ্বাস করছি। এবং যারা আমার আগে থেকে আছেন, আমার পরিচিত, তাদেরকে আমাকে এবার পাশ করাতেই হবে। তারপরে আমি টিম ওয়ার্ক জি। তৈরি করব, প্রপারলি একটা অফিস নিব, চেম্বার করব, ক্লাসরুম করব। মানে একটা থাকবে আমার অফিস, অফিসের পাশে আমার চেম্বার, তারপরে ক্লাসরুম। এসি লাগিয়ে ফেলবো, আমার 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবো আমি 26 সালে। আর এবার 25 সালে আমি কোচিং এর আর্নিং এ ধ্যান দিচ্ছি না। আমি জাস্ট আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে, এই ভাই বোনদেরকে আমাকে পার করতে হবে, এবার সবাইকে অ্যাডভোকেট করতে হবে, এই আমার চিন্তা ভাবনা। ওই কারণে দেখছেন যে খুব একটা আমার স্টুডেন্ট বৃদ্ধি পাইনি, বা আমি করিনি কো। অনেকেই বলছে স্যার আমি 2000 টাকা পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাই, পরে দেবো। সেটাও অ্যালাউ করছি না আমি, কারণ আমি চাচ্ছি ভর্তি না হোক। কেন? আমি আপনাদেরকে পাশ করাতে চাই। এই স্যাক্রিফাইস আমি করার চেষ্টা করছি। অফলাইনে অনেকেই বলছে, শেষ পর্যন্ত আমি অফলাইন অফ করে দিলাম, যে আমি প্রেশার নিব না। আমি ভালো থাকলে ফাইনাল টাচ নোটটা সুন্দর হবে, আর ফাইনাল টাচ নোট আপনাকে পাশ করাবে। আর এই নোটটা আপনার বেসিক্স তৈরি করবে। আর ফাইনাল টাচ নোট আপনাকে প্রশ্ন কমন দিবে, কারণ প্রচুর গবেষণা করলে লিখিত যে ফাইনাল টাচ নোট, সেটাও আপনাকে কমন দিবে। যেমন এই ফাইনাল টাচ নোটটা অনেক কমন দিয়েছে আপনাদেরকে। কমন দিতে পেরেছে কিনা এই নোট দিয়ে বলেন? জি স্যার। এবার তাহলে প্রশ্ন। আমি লিখিত ফাইনাল টাচ নোটটাও আমি সেই গবেষণা শুরু করে দিয়েছি। আমি আজকে বলে দিয়েছি সবাইকে যে আমি অফলাইন কোচিং করাবো না, কারণ সম্ভব হচ্ছে না আমার। কারণ আপনাদের জন্য গবেষণা যদি চালিয়ে যেতে না পারি, তাহলে আপনাদেরকে আমি মানে ভালো সার্ভিস দিতে পারবো না। আপনাদের পাশ করাতে হবে সবাইকে। আমি চাচ্ছি 100% আপনারা যারা ভর্তি হয়েছেন সবাই পাশ করেন। এটা আমার মানসিকতা। আচ্ছা, এরপরে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত প্রাসঙ্গিক কেস রেফারেন্স। কেস রেফারেন্স, সত্যি বলতে কি, আমি নিজে পরীক্ষা দিয়েছি, ছোট ছোট করে লিখেছি। 40 পৃষ্ঠার খাতা থাকে, মানে 20টা পাতা থাকে বার কাউন্সিলের। লিখার এরিয়া যদি আমি চিন্তা করি, লিগ্যাল সাইজের পেজের মতো জায়গা থাকে। মার্জিন দেওয়ার পরে ওপরে আপনার লম্বাই হচ্ছে 15 ইঞ্চি, এবং সাইডে হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 15 ইঞ্চির খাতা। মার্জিন সামান্য করে দিয়েছি, একটু করে কমে লিগ্যাল সাইজ পেজের মতো থাকে জায়গা। তো সেটা আমি লিখেছি 32 পেজ, আমি নিজে। তার মানে আমার আরো 8 পেজ, মানে 4 পাতা আরো ফাঁকা পড়েই ছিল। আর অনেকে আবার অনেক খাতা নিয়েছেন, আমার খাতা নেওয়ার দরকার হয়নি। তারপরে আমার 3 ঘন্টা 20 মিনিটে লেখা শেষ। 40 মিনিট আমার সময় থেকেই গেছে, কারণ আমি ছোট করে লিখবো। লেখার সাইজও ছোট হবে আমার, লেখার পরিমাণও কম হবে। মানে টু দা পয়েন্ট উত্তর করেছি, এবং আমি নিজে একটাও কেস রেফারেন্স দিইনি। কেস রেফারেন্স মুখস্থ করার কোনো প্যারাই নিইনি আমি, তাহলে আমার ব্রেনটা শার্প হয়ে, মানে এটা ডিটারমাইন হয়ে গেল কেস রেফারেন্স পড়ার আমার কোনো প্যারা নাই। অর্থাৎ আমি এমসিকিউ যা পড়েছি সেগুলো আমি রিটেনের জন্য আমি পড়বো। আর লিখা যেহেতু আমার অভ্যাস আছে, অতএব যে কোনো আমি এমসিকিউ কোনো কিছু জানলে সেটা আমি লিখিত লিখিয়ে চলে আসতে পারবো। সেন্টেন্স মেকিং, বানান ভুল আমার খুব একটা হয় না বাংলা।
তো বানান ভুল এবং আমি যদি বাক্য রচনা, বাক্য গঠন যদি সঠিক করি, তাহলে এমসিকিউ প্রস্তুতির সময় যে তথ্য আমি জেনেছি ধারার ভিতরে কি আছে, সেটাই আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবো। তো আমি আসলে আপনাদের খাতায় দেখবো কার বানান ভুল আছে, সেটা কন্ট্রোল করে দিব। আর আপনাদের বাক্য রচনা ঠিক আছে কিনা সেটা দেখবো, জ্যোতিষের চিহ্ন, কমা, দাড়ি, এগুলো ঠিক আছে কিনা সেগুলো আমি দেখবো। তাহলে বুঝতে আপনাদের সমস্যা হবে না। আপনারা 1-2 সপ্তাহ যখন দুইটা পরীক্ষা দিয়ে দিবেন, তখন এই জিনিসগুলো আমি কন্ট্রোল করে দিতে পারবো। যারা বিশেষ করে আঞ্চলিক ভাষায় কথা বলেন, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিছু কিছু জায়গায় আপনারা কিছু আঞ্চলিকতা আছে কথার মধ্যে, অনেক সময় খাতার মধ্যেও আঞ্চলিকতা নিয়ে আসেন, এটা কন্ট্রোল করতে হবে। আমি দেখেছি কোচিং করান অনেক ভাই, আমি চেষ্টা করি যে চলিত ভাষায় আপনাদেরকে কথা বলে লেকচার দেওয়ার। হয়তোবা আমার 1000টা কথা বললে 2-1টা আঞ্চলিকতা আসতে পারে, তারপরও আমি কন্ট্রোল করার চেষ্টা করি চলিতে থাকার। তো অনেকেই কিন্তু লেকচার দেন, অনেক আঞ্চলিক ভাষা ব্যবহার করেন, সেটা আমি চেষ্টা করি না। কারণ আমি যেই ভাষায় কথা বলছি সেই ভাষাতেই আপনাকে খাতায় লিখতে হবে, সাধু চলিতের মিশ্রণ করা যাবে না। আমি প্রশ্নের উত্তর লিখলাম চলিত ভাষায়, আমি ড্রাফটিং বা মুসাবিদা লিখবো সাধু ভাষায়, সেটাও করা যাবে না। তো কি করা যাবে কি করা যাবে না, এগুলো আপনার পরীক্ষা দিতে থাকলে জানবেন, এক ক্লাসেই তো আর সব শেখানো যাবে না। সিভিল ও ক্রিমিনাল ড্রাফটিং, আমার এই নোটে যে ড্রাফটিং গুলো দেওয়া হয়েছে সেগুলো রিয়েল কেস, সেগুলোকে একটু কম বেশি করে দেওয়া হয়েছে। আপনাদের জন্য সুখবর যে আপনাদের যে ড্রাফটিং গুলো ছোট ছোট আরো করে দেব। ফাইনাল টাচ নোটে প্রচুর ড্রাফটিং থাকবে এবং সেগুলো ছোট ছোট। কারণ আমি যতটুকু এবার গবেষণা করে পেয়েছি এবং যারা খাতা দেখেন তাদের সাথে একটা মিটিং হওয়ার সুযোগ হয়েছিল আমার, তো আমি তাদের সাথে খোলামেলা কথা বলেছি। তাদের যে বক্তব্য, যারা খাতা দেখেন, যে আমরা কোড করি, অনেক প্রেসারে থাকি, তারপরে বাসায় গিয়ে যখন আমরা খাতা দেখব, বেশি লেখা দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়। মানে ইনফরমালি আমাকে বলেছেন যে আসলে ওনারাও তো মানুষ, কোর্টের এত প্রেসার নিয়ে ওনারা খাতা দেখবেন, বেশি লেখা দেখলেই ওনারা অপছন্দ, কম লেখাই তাদের পছন্দ। ড্রাফটিং, আপনি কি 5 বছর 10 বছর প্র্যাকটিস করেছেন আদালতে যে একেবারে নিখুঁত ড্রাফটিং দিতে হবে আপনাকে, আপনার ফর্মেট ঠিক আছে, আপনি টু দা পয়েন্ট লিখতে পেরেছেন কিনা? তো আমার এই নোটে যে ড্রাফটিং এর সাইজ দেওয়া আছে, এই সাইজের থেকে আরো আমি 30% কমিয়ে দিব, আরো সাইজ কমে যাবে, সেটা লিখেও আপনি ফুল নম্বর পাবেন। আমি এই নির্দেশনাটা অলরেডি আপনাদের দিয়ে দেবো, আমি পেয়েছি, যে সোর্স থেকে পেয়েছি যে কম লিখে বেশি নম্বর কিভাবে পাওয়া যায় সেটা দেখবো। তাহলে আপনারা ওই 3.5 ঘন্টাতে পরীক্ষা কমপ্লিট করে ফেলতে পারবেন। আধা ঘন্টা আপনি রিল্যাক্স করবেন এবং আপনি রিভিশন করবেন, রিভিউ করবেন আপনার খাতাটা কোথায় কি সমস্যা হয়েছে। কালার পেন ব্যবহার করা যাবে কিনা, হাইলাইট করব কিনা, এগুলোও আমি আপনাদের নির্দেশনা দেব। হাইলাইট ব্যবহার করার কোনো দরকার নাই, কালার পেন ব্যবহার করার কোনো দরকার নেই। কি ব্যবহার করবেন, শুধু কালো কালির কলম লিখেই আহ, দিয়েই আপনার পরীক্ষা হয়ে যাবে। আমি যেটা করেছি, আমি কনফিডেন্টলি, আমি সাহস ছিল আমার যে আমি পাশ করে যাব, একটা ভালো নম্বর পেয়ে আমি পাশ করেছি। ভাইবার সময় আমার নম্বর আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে, এবং আমার এমসিকিউ রিটেনের নম্বর আমাকে দেখিয়ে দিয়েছে যে দেখেন। কারণ যখন 4-5টা প্রশ্ন করলেন সবগুলোর উত্তর পারলাম, তখন একটা সাহস তৈরি হয়। তখন আমি আমার দুই পরীক্ষক যখন ভাইভাতে আমি বেশি, এক্সামিনার আমাকে, বোর্ডের স্যারেরা প্রশ্ন করছিলেন, ডান পাশে যিনি বসেছিলেন উনি কোনো প্রশ্ন করছিলেন না, বেশি প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে, শেষে যে একটা তখন বেঁধে গেছি, তখন এই স্যার বলছে যে ওনাকে আর আটকানোর দরকার নাই, ছেড়ে দেন। মানে ডান পাশের উনি, তখন ওনাকে আমি একটু অ্যাপ্রোচ করলাম, স্যার আমার নম্বরটাকে আমি জানতে পারি লিখিত? তখন উনি আমাকে লিখিত এমসিকিউ পুরো নম্বরটাই দেখিয়ে দিলেন। তো এখানে সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্র অনুযায়ী অনুযায়ী আমরা চলে যাব। তার আগে নোটে যে লিখিত পরীক্ষায় ভালো করো উপায়, উপায়ের বলতে অনেকেই গাইডের মধ্যে 2-3 পেজ লেখকের কথা থাকে, তো এখানে জাস্ট আমি কয়েকটা কথা লিখেছি যে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তের লিখিত পরীক্ষায় বিগত সর্বশেষ 4টি প্রশ্নপত্র বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায়। 4টি মানে 20 সালে একটা হয়েছে, 21 সালে একটা হয়েছে, 23 এবং 24, বা 22-23 তো হয়নি, এই সর্বশেষ 4টি। এটা যদি আমরা দেখি তো প্রশ্নের প্যাটার্নে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আসন্ন বার লিখিত পরীক্ষা 2024, যেটা 24টা এখন 25-এ যাবে, এর প্রশ্নের
প্যাটার্নে উক্ত ধারাবাহিকতা বজায় থাকাটাই স্বাভাবিক। মানে আমি ধরে নিচ্ছি যে নতুন প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে, জুডিশিয়ারি প্রশ্ন করছে যেহেতু, তবে কিছুটা সহজও চলে আসতে পারে। যেমন আপনাদের এমসিকিউ এসেছে, তো সহজ আসবে বলে কঠিনগুলো পড়বো না। আমি ভালোভাবে আপনাদের প্রস্তুতি করাবো, কঠিন প্রশ্ন আসলেও পাশ করতে পারবেন, সহজ সহজ প্রশ্ন আসলে আপনার পাশ করাটা আরো পানির মতো সহজ হয়ে যাবে। আগের মতো সংক্ষিপ্ত সাজেশন বা বিগত কয়েকটি বছরের অল্প সংখ্যক প্রশ্নের উত্তর মুখস্থ করে আসন্ন বার লিখিত পরীক্ষায় ভালো করা মোটেও সম্ভব নয়। আমার ফ্রেন্ডরা যারা আছে তারা 17 সালে বা তার আগে পরীক্ষা দিয়েছে, 7টা প্রশ্ন লিখতে হবে, জাস্ট 8টা 9টা বা 10টা পড়ে গেছে, 10টা পড়েই কমন 7টা, এবং এইভাবে পাশ হয়ে গেছে তাদের। কিন্তু এখন আপনাদেরকে যদি 50টা প্রশ্ন পড়াই তাও পাশ হবে না, কমনই আসবে না। কয়শো প্রশ্ন পড়বো এই প্রশ্নের উত্তরও দেওয়া সম্ভব না কমপ্লিট যদি আপনি প্রস্তুতি নিতে চান। তাহলে উপায় আছে কি? উপায় তো আছে, কিন্তু তা বেশ পরিশ্রম ও অধ্যাবসায়ের কাজ বটে। এই যে রাত জেগে আমার সাথে 12টা পর্যন্ত টিকে থাকতে হবে, প্রতিটা ক্লাস করতে হবে, ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডিং ভিডিও দেখতে হবে। রেকর্ডিং হচ্ছে এই মূল ক্লাসের 1 মাসের রেকর্ডিং ইউটিউবে পাবলিক করা থাকবে, সবাই দেখতে পাবে, কিন্তু ফাইনাল টাস্ক নোটের যখন ক্লাস শুরু হবে তখন আপনাদের থেকে ইমেল নিয়ে নিব, ইমেল অ্যাড্রেসে শুধুমাত্র আমার স্টুডেন্টরা দেখতে পাবে। এবং এই যে শুক্রবারে ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের যে প্রশ্নটা সেইটা লাইভ ক্লাসে সমাধান করে দেব ঠিকই, কিন্তু সেটা রেকর্ড থাকবে না। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তৈরি করব এগুলা ইউটিউবে পাবলিকলি দেওয়া হবে না, শুধুমাত্র আমার স্টুডেন্টরাই পাবে। কঠোর অধ্যবসায় ব্যতি রেখে, মানে আপনি পড়াশোনা যদি বেশি না করেন সম্ভব না লিখিত পরীক্ষায় পাশ করা, এটা দিবা স্বপ্নের মতোই। আর অধ্যবসায়ের ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করে প্রস্তুতি গ্রহণ করলে পরিশ্রম কিছুটা কম হয়। কৌশলটা আমি তৈরি করছি আপনাদের জন্য, কি করব, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, এগুলোর টেনশন করার দরকার নেই। জাস্ট আমি যেটা বলবো সেইভাবে ফলো করবেন, আশা করি সমস্যা হবে না আপনাদের। এবং 1 সপ্তাহ পরে আপনাদের ভয়টা কেটে যাবে। তো সিলেবাস ভিত্তিক প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের স্ট্রাকচার দেখে নেওয়া যাক কি রকম থাকে প্রশ্ন। এখানে প্রশ্নের উপরে লেখা থাকবে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্ত লিখিত পরীক্ষা 2025, এ পাশে পূর্ণ নম্বর 100, এ পাশে লেখা থাকবে 4 ঘন্টা সময়। বলছে ক অংশ হতে দুইটি, তার মানে ক এ থাকে হচ্ছে 1 2 3 তিনটি প্রশ্ন, সিপিসি এবং এসআর এক থেকে 3টা প্রশ্ন থাকে। দেখেন সিভিল প্রসিডিউর, সিভিল প্রসিডিউর ক, মানে 1 2 সিভিল প্রসিডিউর থেকে 2টা প্রশ্ন থাকবে, এবং 3 হচ্ছে এছাড়া এক থেকে একটি প্রশ্ন থাকবে। এই দুইটি থেকে, অর্থাৎ ক অংশ থেকে দুইটি, এবং বাকি খ গ ঘ ঙ চ এই সবগুলো অংশতে 2টি করে প্রশ্ন থাকে। যেমন এখানে খ অংশ, এখানে সিআরপিসি, সিআরপিসি থেকে এ- একটি একটি করে 2টি প্রশ্ন থাকে। 4 আর 5, এই 4 আর 5 থেকে যে কোনো একটি, অর্থাৎ যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্রশ্নের স্ট্রাকচার, যারা নতুন তাদের জন্য এই স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি যেন বুঝতে পারেন কি আসবে, কি করতে হবে। তাহলে ক অংশ যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি যদি মনে করেন যে সিপিসি 2টা উত্তর দিব, এসআর এক দেওয়ার দরকারই নাই, কিন্তু আমরা রিস্ক নেব না, এসআর একটারও কিছু পড়বো, তাহলে সিপিসি থেকে একটা উত্তর করা যাবে, এসআর এক থেকে একটা করা যাবে। অর্থাৎ এই 3টি থেকে যে কোনো 2টি করবেন। তারপরে 4 5, এখানে 2টি প্রশ্ন থাকবে সিআরপিসি থেকে যে কোনো একটা। তারপরে 6 7 পেনাল কোড থেকে 2টি প্রশ্ন যে কোনো একটা। 7 8, সরি 8 9, 8 9 এখানে এভিডেন্স এক থেকে 2টি প্রশ্ন যে কোনো একটা। তারপরে 10 11 লিমিটেশন এক থেকে একটি প্রশ্ন করতে হবে, 2টার মধ্যে একটা। আর বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস থেকে 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে একটা। সবগুলো প্রশ্নের মান হচ্ছে 15, একমাত্র বার কাউন্সিলের অংশে 10। তাহলে 6 15 90, আর 10 হচ্ছে 100 নম্বর। আগের সিস্টেমে 100তে 100 যদি আপনি উত্তর না করেন তাহলে পাশ করাটা টাফ ছিল। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। সোহাগ ভাইকে লাইনে আসার অনুরোধ করেছি, সোহাগ ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম সবকিছু। আসসালাম। হ্যাঁ, ভালো আছেন ভাই? জি স্যার, ভালো। আচ্ছা, তো আলোচনা হচ্ছিল যে প্রশ্নের স্ট্রাকচার কেমন, যারা নতুন পরীক্ষা দিবেন তাদের ডেফিনেটলি এটা জানা উচিত। তো প্রশ্নের স্ট্রাকচার হচ্ছে, প্রশ্নটা এরকম হবে যে 1 2 3, এই প্রথম 3টি প্রশ্নকে বলা হচ্ছে ক অংশ। 1 2 থাকবে সিপিসি 2টি প্রশ্ন, এবং 3 থাকবে হচ্ছে এসআর অ্যাক্টের। এই 3টি থেকে যে কোনো 2টি লিখতে হবে।
15 দুগুণে 30 নম্বর, প্রতিটিতে 15 নম্বর করে। খ অংশে সিআরপিসি 2টি প্রশ্ন যে কোনো একটি লিখতে হবে, এবং গ অংশতে 6 এবং 7 নম্বর প্রশ্নের যে কোনো একটি লিখতে হবে পেনাল কোড থেকে। 8, 9 এইখানে ঘ অংশ থেকে 2টি প্রশ্নের যে কোনো একটি লিখতে হবে এভিডেন্স অ্যাক্টের। 10, 11 নম্বর প্রশ্নে ও অংশ, এখানে 2টি প্রশ্ন থাকবে লিমিটেশন অ্যাক্ট থেকে, 15 নম্বরের যে কোনো একটি লিখতে হবে। এবং এভাবে উপরে বলেই দেওয়া থাকবে যে চ অংশ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এইভাবে বলেই দেওয়াই থাকবে। চ অংশ সর্বশেষ অংশ 12 এবং 13 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে বার কাউন্সিল অর্ডার রুলস ক্যানন, এখান থেকে প্রশ্ন আসে। উপরে যতগুলো দেখলাম 6টা প্রশ্ন আপনাকে লিখতে হবে 15 নম্বরের, 6, 15, 90। এবং সর্বশেষ বার কাউন্সিলের অংশে একটি মাত্র একটি প্রশ্ন লিখতে হবে 2টি থেকে, এখানে 10। তাহলে ওইদিকে থাকলো 15 আর এদিকে 10, টোটাল হচ্ছে 100। তো এই আগের যে সিস্টেম ছিল, যেখানে প্রশ্ন যেমন এই যে ক, খ এইভাবে অংশে বিভাজন কম ছিল, ক, খ এভাবে দিয়ে, যেমন কতে 10 নম্বরের উপরে যদি বলি যে কতে 10 নম্বর প্রশ্ন দিল, খতে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল হচ্ছে 5 নম্বর, এভাবে 15। তার মানে ক, খ এভাবে 2টি অংশে প্রশ্নকে ভাগ করা হচ্ছে। আবার অনেক সময় ক, খ রেয়ারলি, অর্থাৎ খুব কম ক্ষেত্রে এরকম হবে যে ক, খ না করে ডিরেক্ট যেমন এখানে শেষে করে দিতে পারে, একটা 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিল, ক, খ দিল না, 12 আন্ডারে একটি প্রশ্ন দিয়ে দিল নম্বর 10, এরকমও হতে পারে। তো এটা বেসিক একটা স্ট্রাকচার, এরকমই হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে ড্রাফটিং থাকবে, ছোট প্রশ্ন থাকবে, টিকা থাকবে, প্রবলেমেটিক প্রশ্ন থাকবে। সবচাইতে আপনাদের টেনশন দিবে হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং। তো প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং কিভাবে ভালো করা যায় সেটা তো আমি ক্লাসে বলবো, এবং বলতে বলতে আপনাকে রেডি করব ফাইনাল টাচ নোটের জন্য। এই আগামী 1 মাস এই নোটটাকে শেষ করা হবে, মূল নোট। আর তারপরে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর জন্য আলাদা যে আরেকটা নোট দেব, সেখানে প্রচুর নতুন প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করা হচ্ছে, আমি সেটার কাজ চলছে আমার। এটা শেষ করতে করতে সেটা আমি আগে দিয়ে দেবো, হয়তো এই মাসের মাঝামাঝি আপনাদেরকে সেই নোটটা আমি পাঠিয়ে দেব। তারপর সেখান থেকে প্র্যাকটিস শুরু হবে। এখানে আমরা দেখে নিই বিগত সালের প্রশ্নগুলো যদি দেখি, তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন, ব্রড কোশ্চেন, এগুলো কম আসে, এগুলো লিখলে নম্বর কম। কোনো টপিকের উপর বিস্তারিত লিখতে হবে, মান 6 থেকে 10 পর্যন্ত হতে পারে। আপনি 10-এ যতই ভালো লিখেন আপনাকে 7-এর বেশি দেওয়া হবে না। ব্যাখ্যামূলক প্রশ্ন বা এক্সপ্লেনেশন, এখানে কোনো বাংলা একটা বাক্য তুলে দিল বা উদ্ধৃতি, ইংরেজি বা ল্যাটিন উদ্ধৃতি আকারে আসতে পারে, যা ব্যাখ্যা করতে বললো, একটা লেখা তুলে দিয়ে বললো যে এটা ব্যাখ্যা কর। এখানে 6 থেকে 10 পর্যন্ত আসতে পারে। 6 নম্বর আসলে আপনি একটু কম লিখলেন, 10 নম্বরের জন্য একটু বেশি লিখলেন। এখানে 2-3 জনকে আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে, দুঃখ প্রকাশ করছি যে আপনারা প্রথম 40 মিনিটের ক্লাস পাননি। তবে সমস্যা নাই, ক্লাস যেহেতু রেকর্ড হয়, আমি আজ রাত্রে চেষ্টা করব সেটা আপলোড করে দেওয়ার। রাত্রে অথবা সকালে আপনারা ভিডিও দেখে নিলে, যারা পরে মানে আগের 40 মিনিট পাননি তাদের সমস্যা নেই। এখন আমরা পড়ার মধ্যে প্রবেশই করিনি, মূল নোটে যাইনি। যেমন লিমিটেশন অ্যাক্ট আজকে তো পড়বো, রুটিনে আছে, আমরা শুরুই করিনি লিমিটেশন অ্যাক্ট, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন, এখানে কোনো টপিকের উপর সংক্ষেপে লিখতে হবে, 3 থেকে 5 পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে নম্বর। সমস্যামূলক বা ঘটনামূলক প্রশ্ন, কোনো পরিস্থিতি বা ঘটনার প্রেক্ষিতে প্রাসঙ্গিক আইনের বিধান উল্লেখ সহ তার সমাধান প্রদান করতে হবে, যেটাকে আমরা প্রবলেমেটিক কোশ্চেন, ফ্যাক্ট বেস কোশ্চেন, এই ধরনের অনেক নাম দিয়ে দিচ্ছি, বা ক্রিটিক্যাল কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন নাম। তো এটা মূলত একটা আপনাকে সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, এটা কি হবে। পেনাল কোড থেকে এই ধরনের যদি প্রশ্ন আসে, যেমন চুরি 378 ধারায় আছে, সেখানে প্রচুর ইলাস্ট্রেশন বা উদাহরণ আছে, সেগুলো পড়তে হবে আপনাকে, তাহলে আপনি এগুলোর উত্তর দিতে পারেন। কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, সংশ্লিষ্ট যখন টপিক পড়বো কোনো সাবজেক্টের, তখন আমি বলে দেবো এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আমার নোট আপনাদের সামনে থাকবে। আগামী 2 দিন যাদের কাছে নোট নাই তারা আলাদা খাতা নিয়ে বসবেন, সেখানে নোট করে নেবেন যে আমি কোথায় কি বললাম। এবং যাদের হাতে নোট আছে তারা অবশ্যই
সবুজ, নীল এই ধরনের ভিন্ন রঙের কালির কলম ব্যবহার করবেন। যে আমি যখন বলবো ওখানে নোটের উপরে লিখে নেবেন যে এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এখান থেকে আরো ড্রাফটিং আসতে পারে। মান সাধারণত 5 হয়, তবে 3 থেকে 8 পর্যন্ত হতে পারে। 5 নম্বরেই আমরা বেশিরভাগ দেখে থাকি এটার উত্তর। পার্থক্যমূলক প্রশ্ন, এটা খুবই মজাদার প্রশ্ন, প্রতিবার এসেই থাকে। 2টি বা 3টি বিষয়ের মধ্যে পার্থক্য লিখতে আসতে পারে। মান 4 থেকে 8 পর্যন্ত হতে পারে। পার্থক্য কেন লিখতে আসে? একটা দুইটা বিষয়ের মধ্যে যখন পার্থক্য লিখতে বলা হয়, তখন সেই বিষয় দুইটি সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা জানতে চাওয়া হয়। পার্থক্য করলে আসলে কনসেপ্টের গভীরে যাওয়া সম্ভব। মুসাবিদা বা ড্রাফটিং, আপনারা অ্যাডভোকেট হবেন, মুসাবিদা শিখবেন না তা কি হয়? অবশ্যই আপনাকে মুসাবিদা বা ড্রাফটিং শিখতে হবে। আপনাকে আরজি, লিখিত জবাব, বিভিন্ন পিটিশন, সিআর মামলা রেডি করা, এজাহার রেডি করা, জিডি রেডি করা, সবকিছু আপনাকে জানতে হবে। আপনি নামের আগে যদি আসলে প্রপারলি লার্নেড শব্দটা যুক্ত করতে যান, আপনি লার্নেড অ্যাডভোকেট হবেন, বিজ্ঞ আইনজীবী হবেন, আপনাকে সব জানতে হবে। আপনাকে ডাক্তারিও জানতে হবে। একটা এমসি বা মেডিকেল সার্টিফিকেট আসলো, সেটা আপনাকে পড়তে জানতে হবে। সেগুলো আপনাদের জন্য আপনাদের ব্যাচ থেকে আমি শুরু করব। আপনারা ইন্টারেস্টেড হলে তখন দেখা যাবে। ভাইবার পরে আপনাদের আপনাদের যখন নামের আগে অ্যাডভোকেট যুক্ত হয়ে যাবে, ভাইবার 1 সপ্তাহ পরে আপনাদের জন্য ছোট একটা ট্রেনিং আমি কোর্স চালু করে দেব, ছোট ছোট বিষয়গুলো শেখানোর জন্য। মানে একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়া, যেটা আপনি কোর্টে গিয়ে 6 মাস স্ট্রাগল করে যেটা শিখতে পারবেন না, সেটা আমি 1 মাসে শিখিয়ে দেবো আপনাদেরকে। আমি নিজে স্ট্রাগল করেছি যে এই ভুলগুলো হয়। আপনি কিছু কিছু শব্দ আছে আপনি বুঝতে পারবেন না, বলবে পুট আপ রেডি করতে হবে, পুট আপ কি অনেকে বুঝবেন না। এরকম অনেকে প্র্যাকটিক্যাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আমি বুঝিয়ে দেব খুবই মানে সহজ ভাবে। আপনি কিছুই জানেন না, আপনাকে সব শেখাবো এরকম। আবার যে জানে তার জন্য সেটা রিভিশন হয়ে গেল। মানে আমি ধরে নেব নতুন আইনজীবী কিছুই জানেন না, কোনোদিন কোর্টে যাননি, আপনাকে শুরু থেকে A to Z আপনাকে রেডি করে দিব। তাহলে সিনিয়রের কাছে অন্তত বকা খেতে হবে না, যে অন্তত আপনি কিছু বোঝেন, শুধু শুধু লাইসেন্স হয়নি। তাহলে আপনাকে কোর্টের জন্য রেডিও করে দিব আমি। তো ড্রাফটিং মোটামুটি সেই ট্রেনিং এর অংশ হিসেবে ড্রাফটিংটাও আমি এই নোটে কিছুটা ইনক্লুড করেছি, এবং ফাইনাল টেস্ট নোটে এর থেকে অন্তত 20 গুণ বেশি ড্রাফটিং আছে। 100-র বেশি ড্রাফটিং আমার জাস্ট ফাইনাল টেস্ট নোটে পাবেন। তাহলে সেটা আপনার কোর্টের জন্য অনেক হেল্পফুল হবে। আরজি, লিখিত জবাব, আপিলের মেমো বা যে কোনো দরখাস্ত মুস্তাফিদা লিখতে আসতে পারে। মান 6 থেকে 8 পর্যন্ত বা 10 পর্যন্ত হতে পারে। তাহলে উপরোক্ত 2টি বিষয় অর্থাৎ প্রশ্নের স্ট্রাকচার এবং এই প্রশ্নের ধরনগুলো সম্পর্কে জেনে আশা করি বুঝতে পারছেন যে প্রশ্নপত্র কেমন হয় এবং প্রশ্নের ধরন কেমন হতে পারে। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছেন যারা নতুন স্টুডেন্ট তারা। এখন আপনাদের কাজ হচ্ছে এমসিকিউ পরীক্ষার ধারাভিত্তিক প্রস্তুতিকে লিখিত পরীক্ষায় টপিক ভিত্তিক প্রস্তুতিতে পরিণত করা। আমার এই নোটে শুধুমাত্র টপিক ভিত্তিক আলোচনা হয়েছে। ফাইনাল টেস্ট নোটে কিছুটা ধারাভিত্তিক আলোচনা রাখারও আমি চেষ্টা করছি। সেক্ষেত্রে ধারা এবং টপিককে কিভাবে কনভার্ট করতে হবে, এই কৌশলটা আপনারা শিখে যাবেন। অর্থাৎ ধারার কিছুটা সংক্ষিপ্ত আলোচনা দিয়ে দেবো ফাইনাল টেস্ট নোটে, এবং এটাকে আবার লিখিততে কিভাবে কনভার্ট করবেন করবেন সেটাও আমি শিখিয়ে দেব। তাহলে লাভটা কি হবে? আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। একটা প্রশ্ন কমন আসেনি ঠিকই, কিন্তু আপনি নিজে সেই প্রশ্নের উত্তরটা বানিয়ে লিখে আসতে পারবেন, কারণ আপনাকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে একটা তথ্যকে রূপান্তরিত করতে হবে লিখিত পরীক্ষার ফরম্যাটে, এবং খুবই সংক্ষিপ্ত ফরম্যাটে। মূল বই ও আমার নোট পড়তে থাকুন। মূল বই কোথায় কতটুকু পড়তে হবে সেটা বলবো, কিন্তু আমার নোট যাদের কাছে আছে, এমসিকিউ নোটের কথা বলছি, সে এমসিকিউ নোট আপনার পাশাপাশি লাগবে। এবং বাজারের একটি ভালো মানের গাইড হতে বিগত সালের প্রশ্নের সমাধানও আপনাকে দেখতে হবে। বিগত সালের কিছু কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর সমাধান আমি বাজারের একটি ভালো মানের বইয়ের রিকমেন্ডেশন দিয়ে দেব। কারণ আমার এই নোটটাতে বাজারের যে বিগত সালের প্রশ্নর আলোকেই তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা যদি আরো বেশি পড়তে চান, রিস্ক না নিতে চান যে আমি বেশি পড়বো, আমি কমন নিব, কিন্তু আমি আপনাদেরকে যে দক্ষতা তৈরি করার চেষ্টা করছি সেটা যদি তৈরি হয়ে যায়, এই নোট পড়েই পাশ করা সম্ভব। বাজারের গাইড আপনার দরকারই হবে না, কিন্তু আপনি কমন নিতে চাইলে একটু তো বেশি পড়তেই হবে, তাহলে রিস্ক হয়ে যায়। তাই একটা টপিকের আন্ডারে, আমি যেমন আজকে যে কিছুক্ষণ পরে আমরা টপিক ভিত্তিক আলোচনায় চলে যাব,
এই টপিকের আন্ডারে বাজারের গাইডে আর কি কি প্রশ্ন আছে আপনি সেটা দেখে নিলেন, তাহলে আপনার সময়ের কাজ সময় হয়ে গেল। এভাবে একটু গবেষণা করলে মোটামুটি উপলব্ধি করা যায় উপরে উল্লেখিত 6 প্রকারের প্রশ্নগুলো কোন আইন হতে কিভাবে সেট হতে পারে। সব আইন থেকে ড্রাফটিং সেট হয় না, সব আইনে বেশি ড্রাফটিং লেখার সুযোগ নাই, সব সেকশন থেকে আবার প্রবলেমেটিক প্রশ্ন সেট করা সম্ভব না। এগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, অর্থাৎ কোন জায়গায় প্রশ্নের সোর্স কোথায়, কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এটা যদি বুঝিয়ে দিই আপনার টেনশনটা কমে যাবে। অতএব সংক্ষিপ্ত সাজেশনের উপর নির্ভর না করে সিলেবাসভুক্ত প্রায় সকল টপিকের উপর প্রস্তুতি গ্রহণ করুন, এবং আমি সেটাই করার চেষ্টা করব আপনাদের জন্য। যদি পাশ করার মতো প্রশ্ন কমন পেয়ে যান তবে তো ভালোই, কোনো সমস্যা নেই, কমন প্রশ্ন লিখে আসবেন। কিন্তু যদি পাশ করার মতো প্রশ্ন কমন না আসে, মানে আপনার প্রশ্ন কমন এসেছে 40 নম্বরের, 60 নম্বরের আনকমন, তখন কি করবেন? তবে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির সময় জানা বিষয়গুলো হতে যেন মোটামুটি ভাবে উত্তর করে আসতে পারেন। তার মানে 40 নম্বরে কমন আপনি লিখে আসলেন, 60 নম্বরে আনকমন আপনাকে কি করতে হবে? এমসিকিউ যেটা শিখেছেন সেটার আলোকে আপনাকে লিখে আসতে হবে, কারণ লিখার পদ্ধতি তো আপনাকে শিখিয়ে দিচ্ছি এই কোর্সের মাধ্যমে। সে বিষয়ে ব্যাকআপ পরিকল্পনা থাকা জরুরি। তাহলে আপনার যেমনই প্রশ্ন আসুক না কেন উত্তর করে আসতে পারবেন, এই কনফিডেন্স যদি তৈরি হয় আপনার পরীক্ষা ভীতি থাকবে না, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, প্রতিদিন লিখতে থাকবেন। আমি হোমওয়ার্ক প্রচুর দিব, এবার হোমওয়ার্ক দিব আপনাকে, হোমওয়ার্ক যদি রেডি করেন সমস্যা হবে না। সবার জন্য শুভকামনা। এবার আমরা চলে যাব, প্রথমে সিপিসি আছে, আমরা সিপিসি শুরু করছি না, আমরা লিমিটেশন অ্যাক্ট শুরু করব। তাহলে লিমিটেশন অ্যাক্ট কত পেজে আছে আমরা সূচিপত্রে চলে যাই, সূচিপত্র থেকে আমরা একেবারে জাম্প করব। থমাস আলভা এডিসনের একটা বক্তব্য আছে এখানে। তিনি বলছেন, many of life's failures are people who did not realize how close they were to success when they gave up. থমাস আলভা এডিসন, আমরা মোটামুটি সবাই জানি, আমরা যে এই যে আলো দেখতে পাচ্ছি, রাত জেগে ক্লাস করার যে সুযোগ, ইলেকট্রিক লাইট, তার আবিষ্কার, তিনি এত কিছু আবিষ্কার করেছেন আমাদের জন্য যে আমাদের বিজ্ঞান, আমাদের জীবনযাত্রার মান অনেকটা এগিয়ে গেছে। তো তিনি বলছেন যে অনেকে আছে যে একবার না পারিলে দেখো শতবার। এটার যদি ভাবার্থ বলি, যে আপনি হয়তো বা 6বার ট্রাই করলেন, 7বার ট্রাই করলে আপনার হয়ে যেত। অনেকেই বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু এমসিকিউ পাশ করলে লিখিত পাশ হচ্ছে না, অনেকে আবার আন্দোলন করছেন লিখিত পরীক্ষা যেন না নেওয়ার। তো যদি লিখিত পরীক্ষা আন্দোলন করে সফল নাই হয়, যেমন লিখিত পরীক্ষা তো হবে, আন্দোলন সফল হয়নি, সেক্ষেত্রে আপনাকে তো পড়তেই হবে, তাই না? আর পড়ে অ্যাডভোকেট হলে আপনার কোর্টে প্র্যাকটিস করতেও সুবিধা হবে। তাহলে কেন আপনি আন্দোলনে সময় নষ্ট করবেন, যে আন্দোলনে কোনো ভবিষ্যৎ নাই? এ যাবৎ এই ধরনের আন্দোলন কখনো সফল হয়নি। আমি আন্দোলনের বিরুদ্ধে বলছি না, তবে আন্দোলন করে আপনার এনার্জি, আপনার সময় এবং আপনার মেধা কেন আপনি নষ্ট করবেন? যত বড়ই কঠিন পরীক্ষা হোক না কেন আপনি চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করেন, আপনি পড়ে আপনি প্রস্তুত থাকেন। আপনি মাঠে কাজ না করে পড়ার টেবিলে কাজ করেন, আপনি অ্যাডভোকেট হয়ে বের হয়ে আসতে পারবেন। তো এখানে আপনার অনেকের আছে যে 1-2বার চেষ্টা করেছেন, এবার চেষ্টা করেন, হয়তোবা এবারই আপনার ভাগ্যে অ্যাডভোকেট হওয়া লিখা আছে, তাই আপনি গিভ আপ, মানে হয়তোবা আপনি সাকসেসের বা পাশের কাছাকাছি চলে আসছিলেন, এবার পরীক্ষা দিলে পাশ করবেন। অনেকে আছে এবার আর পরীক্ষাই দিবেন না, হাল ছেড়ে অন্য পেশায় চলে যাবেন। তো আমি, যারা ইউটিউবে আমার এই ভিডিও দেখছেন বা আমার ক্লাসে ভিডিওটা দেখছেন, চেষ্টা করেন। অনেকে আছে এমসিকিউ পরীক্ষা দিবে, এবার যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাতে অনেকে ফেল করেছে। তো কোর্টে যার সাথে দেখা হচ্ছে জিজ্ঞাসা করছি পরীক্ষা দিয়েছে, আমাকে বলছে যে আপনার স্টুডেন্ট কতজন পাশ করলো, আমি বললাম ভালো পাশ করেছে, এবার আমি হ্যাপি। তো অনেকে বলছে যে আমিও পাশ করেছি স্যার বা ভাই। তো 2-1 জন শুনছি পাশ করেনি, তো আমি বললাম যে এত সহজ প্রশ্ন পাশ করলেন না, নিশ্চয়ই আপনার প্রস্তুতির ঘাটতি ছিল, আপনি পরীক্ষা দিতে যাননি, আপনি বেড়াতে গিয়েছিলেন ঢাকায় এবং পরীক্ষার আবহাওয়া দেখতে গেছিলেন। তো একটু যদি পড়তেন তাহলে হয়ে যেত। তো লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনি এভাবে নেন যেন আপনাকে বেড়াতে যেতে না হয়। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদেরকেও বলছি, যারা বারবার দিয়েছেন, সেকেন্ড টাইম দিচ্ছেন তাদেরকেও বলছি, আপনারা প্রস্তুত হয়ে তারপরে মাঠে নামেন, পরীক্ষার মাঠে, পরীক্ষার হলে। তো লিমিটেশন অ্যাক্ট আমরা 6 নম্বরে রেখেছি, 136 পৃষ্ঠায় আছে, 136 পৃষ্ঠা আমরা চলে যাই। 136 পৃষ্ঠায় আমরা চলে আসছি।
লিমিটেশন অ্যাক্ট। রুটিন দিয়ে দিয়েছি, আপনাদের বের করতে সুবিধা হবে। সরি, সূচিপত্র দিয়ে দিয়েছি। তো দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় প্রশ্ন এই যে আইনের নামগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। এবং লিমিটেশন অ্যাক্ট লিখেছি দেখেন, টি বড় হাতের, এল বড় হাতের, এ বড় হাতের। এটাকে বলে টাইটেল কেস। মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটার। এবং সাল অবশ্যই লিখতে হবে সঠিক, এবং সাল এবং আইনের মাঝখানে একটা কমাও দিতে হবে। এই যে এখানে একটা কম আছে দেখেন, এটা হচ্ছে আইন লেখার সঠিক পদ্ধতি। এটা যদি ভুল করেন, এল যদি ছোট হাতের দেন, এ যদি ছোট হাতের দেন, আমি নম্বর কেটে দেবো। সাল ভুল করলে কেটে দেবো, কমা না দিলেও আমি নম্বর কাটবো। তাহলে আপনাদেরকে আমি এত সূক্ষ্মভাবে রেডি করব। এবার পড়া শুরু করি। টপিক 1, নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অব দ্য লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্টের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য। এটা হচ্ছে বিগত 17 সালের বা তার আগের যে প্রশ্নগুলো ছিল সেটার সাথে মিল। 12, 14, 15 বা তার আগে আমার কাছে অনেক পুরাতন প্রশ্ন আছে। মানে স্বাধীনতার পর পরে যে পরীক্ষাগুলো হয়েছে ওই সময়ের প্রশ্ন আমার কালেকশনে আছে, অনেক পুরাতন প্রশ্ন। তো সেখান থেকে ইতিহাস ভিত্তিক কিছু প্রশ্ন আমি তুলে দিয়েছি এখানে। জাস্ট টপিকে দেখেন 2টা মাত্র প্রশ্ন রেখেছি, বেশি না। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি লিখতে পারবেন। লিমিটেশন অ্যাক্টের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য বর্ণনা করুন, এবং লিমিটেশন অ্যাক্ট একটি স্বয়ংসম্পূর্ণ আইন, এটা ব্যাখ্যা করতে বলেছি। যেমন ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা একটু আগে দেখলাম, ব্যাখ্যা করতে বলেছি। আমি ক্লাস করছি, অনেকের কল আসছে, রিকোয়েস্ট করছেন ক্লাসে অ্যাড করার জন্য, হয়তোবা ডিউ আছে। তো এটা আমি শনিবারে রেখেছিলাম। কারো যদি রিকোয়েস্ট থাকে শনিবারে করা উচিত ছিল, শনিবারে না করে উনি এখন ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে অনেকে রিকোয়েস্ট করছেন। এটা করার দরকার কি? আপনারা অনুরোধ করেছিলেন, আমি ডিউ রেখে আপনাদেরকে ভর্তি করেছিলাম। কিন্তু আপনাদেরকে নোটিশ দেওয়ার পরে, অনুরোধ করার পরেও আপনাদের একটা কয়েকজনের এরকম আছে। তো আমি আপনাদের অনুরোধ রেখেছি, আপনারা কেন আমার অনুরোধ রাখবেন না? আমি কার ডিউ আছে কার ডিউ নাই এগুলো নিয়ে টেনশন করতে চাচ্ছি না এই সময়। যারা ডিউ পরিশোধ করে ক্লিয়ার থেকেছেন তাদের জন্য আমি কাজ করব। আমার যদি পড়ানোতে ঘাটতি থাকে বলবেন, আমি নিজেকে আরো পলিশ করার চেষ্টা করব। তবে আমি যতটুকু প্রেশার দিয়ে আপনাদেরকে, এটা যদি নিতে পারেন পাস করাটা সহজ হবে এবং নম্বর অনেক বেশি পাবেন। তো আমার কাজ আমি করছি, আপনার কাজ তো আপনারা করবেন। কিন্তু এই এতদিন অনেকের সুযোগ দেওয়ার পরে অনেকে ডিউ ক্লিয়ার করেনি, কয়েকজন আছে। যেটা বলতে খারাপ লাগে, আমি কখনো গ্রুপে বারবার ডিউ এর নোটিশ দিই নেই। তো যেহেতু নতুন একটা শুরু করতে যাচ্ছি, এই সময় আমি আশা করব সবাই অন্তত এটা ক্লিয়ার করে রাখবেন। প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, পরীক্ষার খাতায় এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, দেবদাস ভাই লাইনে আছেন ক্লাসে আছেন কিনা জানি না। দেবদাস ভাইকে আমি খুঁজি। উনি আমাকে ফোন দিয়েছিলেন সকালে আজকে, যখন আমি কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আপনারা আমাকে দয়া করে কোর্ট পিরিয়ডে ডিরেক্ট আমার মোবাইল ফোনে কল দিবেন না। জরুরি না হলে, হ্যাঁ জরুরি হলে আপনি রাত 1টা, 2টা, 3টা, 5টাতে ফোন দিতে পারেন। যদি জরুরি না হয়, ইমার্জেন্সি না, ইমার্জেন্সি জিনিসটা কি সেটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে হবে না, সবাই অ্যাডাল্ট পার্সন। আমার কোর্ট পিরিয়ডে মোবাইল ফোনে কল না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন। তাহলে আমি হোয়াটসঅ্যাপে সবসময় থাকার চেষ্টা করছি, আমি টেক্সটে উত্তর দিয়ে দেবো। কোর্টের ভিতরেও আপনি উত্তর পাবেন। কোর্টের ভিতরে থাকছি, আমি রেডি হচ্ছি, যাচ্ছি, অনেকে ফোন দিচ্ছেন। আবার অনেকে ছাড়া আজকে ক্লাস হবে কিনা, রুটিনে যদি ক্লাস থাকে নিশ্চয়ই ক্লাস হবে। যদি ক্লাস ডিলে হয় বা ক্লাস না হয় আমি নিজেই নোটিশ দিয়ে জানাই দেবো। তাহলে আজকে ক্লাস হবে কিনা এই প্রশ্ন করাটা অবান্তর। তো যিনি প্রশ্ন করতে চাচ্ছিলেন ওনাকে বললাম যে আপনি ক্লাসে থাকার চেষ্টা করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আব্দুল মাজিদ ভাই, মিরপুর, আপনি লাইন আসার চেষ্টা করবেন। আব্দুল মাজিদ ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথমত একটু স্যার আপনাকে ধন্যবাদ যে আজকে মেন্টালি মনে হয় একটু গ্রো করেছে, যে আপনার কথাগুলো খুবই ভালো লাগছে। আহ, বাকিটা দেখা যাক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, এবার আগে শুরু করেছি, সময় বেশি পাওয়া যাবে, অ্যাটলিস্ট তো 2.5 মাস সময় পাবোই। জি স্যার। জুলাই পরীক্ষা হবে ডেফিনেটলি, আমি আপনাদের বললাম জুলাই পরীক্ষা। জুনে যদি পরীক্ষা নিতে হয় জুনের শেষ সপ্তাহে নিতে হবে। এবং জুনে যদি পরীক্ষা নিতে হয় বার কাউন্সিলকে, বার কাউন্সিলের খাওয়া দাওয়া বন্ধ করে কাজ করতে হবে।
এত প্রেশার বার কাউন্সিল নিবে না, বুঝতে পারেননি? তার মানে ডেফিনেটলি জুলাই পরীক্ষা হবে, ক্যালকুলেশন আছে। ঠিক আছে, আর জি আমি স্যার। যেটা বলি ক্যালকুলেটেড এবং কিছু তথ্য, কিছু লিঙ্ক, সবকিছু মিলে ক্যালকুলেশন করে বলি। তাই আমি যেটা বলি এর আগেও বারবার মিলে যায় পরীক্ষার ডেট সংক্রান্ত। তাই নিশ্চিন্ত থাকুন। অনেকে বলছে ঈদের আগে পরীক্ষা হবে, ঈদের আগে পরীক্ষা হবে না, কোনোভাবেই নেওয়া সম্ভব না। এবার দেখেন, এই যে কালো রং দিয়ে হাইলাইট করেছি, এটা কেন করেছি যেন আপনারা খুঁজে সহজে পান। আপনাদের কালো রঙের হাইলাইট করার দরকার নাই পরীক্ষার খাতায়, কিন্তু আপনারা লিখবেন এত নং প্রশ্নের উত্তর। যেমন আপনাদের 1 নং এর ব্র্যাকেটে ক থাকতে পারে, এক লিখে ক দিলেন, তাহলে 1 ব্র্যাকেটে ক নং প্রশ্নের উত্তর, এভাবে লিখে আন্ডারলাইন করে দিবেন। এটা আবার গাঢ় করার দরকার নাই, জাস্ট আন্ডারলাইন করে দিবেন। আন্ডারলাইনটা কি করতে পারেন, ওই কলম দিয়ে করে দিবেন, একটু ঢেউ ঢেউ করে দিবেন। স্ট্রেট লাইন দিতে পারেন, ডাবল স্ট্রেট লাইন করার দরকার নাই। আমি এগুলো টু দা পয়েন্ট শিখিয়ে দেবো, আবার বলে দিলাম। এবং এই যে 1 নং প্রশ্নের উত্তর, এটা খাতার মাঝখানেই লিখবেন, বামে বা ডানে লিখবেন না। তাহলে এটা ভিজিবল হবে, অর্থাৎ কোথা থেকে আপনি লেখা শুরু করলেন, কত নং প্রশ্নের উত্তর লেখা শুরু করলেন সেটা বোঝা যাবে। এরপরে আপনি তামাদি আইন 1908 এর প্রকৃতি, আপনি এই যে বাংলায় তামাদি আইন লিখেছি, আপনি সেটা রিপ্লেস করে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এই কথাটা ইংরেজিতে লিখে এর প্রকৃতি। আচ্ছা, প্রশ্নে যদি ইংলিশে, ইংলিশ আইন মানে আইনের নাম ইংলিশে আসে, আপনি ইংলিশ এখানে ইউজ করলেন, যদি বাংলায় আসে বাংলা ইউজ করতে পারবেন। তো এখানে আমি বাংলাতে আছে, যদি বাংলাতে আসে ভুল হবে, ভুল হবে না, তবে ইংলিশে প্রশ্ন আসছে, এখানে আপনার ইংলিশে লেখার চেষ্টা করবেন। তামাদি শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। এই প্রশ্নের উত্তরটা দেখেন যে একটু প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে। কেন ভূমিকা দেওয়া হয়েছে? এটা বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্নকে আপনাকে কিছুটা ইন্ট্রোডাকশন দিতেই হবে, টু দা পয়েন্ট শুধু লিখলে হবে না। এটা যদি 2 নম্বরের জন্য আসে তাহলে নিচের অংশটুকু লিখলেই হবে। আর যদি এটা 5 নম্বরের জন্য আসে, আপনাকে নেচার অফ লিমিটেশন অ্যাক্ট, প্রকৃতি বা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, একই উত্তর, কিন্তু আপনাকে 5 নম্বরের জন্য আসলে 2টা প্যারাতে লিখতে হবে, ইন্ট্রোডাকশন দিতেই হবে, তাহলে লেখার মানটা ভালো হয়। অর্থাৎ এই প্রশ্নের 5 নম্বর হলে এই প্রশ্ন ডিমান্ড করে একটা ইন্ট্রোডাকশন। মূলত দা লিমিটেশন অ্যাক্ট 1908 একটি পদ্ধতিগত আইন। এই আইন একটি নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের বিলুপ্তি ঘটায়। কতদিনের মধ্যে কোনো মামলার আপিল, রিভিউ বা রিভিশনের জন্য আদালতে দরখাস্ত পেশ করতে হবে? তাহলে লিমিটেশন একটা জন্য আপিল, রিভিউ বা রিভিশন, এই 3টা বিষয় আছে। কখন বিলম্ব মওকুফ করা যাবে, কখন, ইত্যাদি বিষয় লিমিটেশন অ্যাক্টে নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথমে তাহলে মামলা করার মেয়াদ শেষ হলো এবং কতদিনের মধ্যে আপিল, রিভিউ, রিভিশন। তাহলে এখানে আপিল, রিভিউ, রিভিশন, এখানে রিভিউ, এখানে রিভিশনের জন্য কিন্তু আলাদা বিধান দেওয়া নাই, আপিলের বিধানটাই আসলে রিভিশনের বিধান হিসাবে আমরা ব্যবহার করি। তো এটা আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এবার লিমিটেশন অ্যাক্ট হচ্ছে কোনো সম্পত্তির ওপর থেকে মালিকানা দণ্ডকে শেষ করে পক্ষগণ তাহাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যেন চালাতে না পারে সেজন্য তামাদি আইনের সৃষ্টি। লিমিটেশন অ্যাক্ট সকল প্রকার প্রতারণামূলক কাজ বন্ধ করে দেয়। আর আইনটা কেমন, প্রকৃতি আলোচনা করছি, তাই কেমন সেটা বলে দিচ্ছি। আপনার ভাষাও ভিন্ন হতে পারে, কিন্তু এই তথ্যগুলো থাকতে হবে। কোনো মামলার দরখাস্ত কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে, কতদিনের মধ্যে আপিল করা যাবে, দেখেন একই কথা, জাস্ট একটু রিপিট করে করা হয়েছে। কোন সময় মামলা করতে দেরি হবার পরও আদালত মামলার দরখাস্ত গ্রহণ করতে পারে, এসব সহ ইত্যাদি বিষয় লিমিটেশন অ্যাক্ট 1908 নির্দিষ্ট করে দেয়। তাই দাবি বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু প্রকৃতি হয়ে গেল। তারপরে পরিধি, এই আইনটা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, 2টি বিষয় থাকে। এক হচ্ছে দেওয়ানি, মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয় তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়া, যেটা তফসিলে আছে, অর্থাৎ আর্টিকেল 1 থেকে 183টা আছে, সেখানে বলে দেওয়া আছে কোনটার মেয়াদ কত। এবং এই একই উদ্দেশ্যে বা তদুদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি, যেটা ধারাগুলোতে আছে। তাহলে ধারা এবং আর্টিকেলের সমন্বয়ে
বা অনুচ্ছেদের সমন্বয়ে কিন্তু তামাদি আইন তৈরি, দুইটা পার্টে। তো সেগুলো সম্পর্কে আমরা এমসিকিউ প্রশ্নের যেগুলো পড়েছি, এমসিকিউ নোটে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যেই অংশটুকু বুঝতে পারবেন না আমাকে মেসেজ করলে আমি বুঝিয়ে দিব। এরপরে লিমিটেশন অ্যাক্টের উদ্দেশ্যটা কি? এই আইনটা কখন পাশ হলো? 7 আগস্ট 1908-এ প্রণীত হয়। এবং উদ্দেশ্য লেখার সময় আপনারা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এই কথাটা দেওয়ার চেষ্টা করবেন ইংলিশ। আপনারা যারা বাংলায় লিখবেন, বাংলার মধ্যে ইংলিশের কিছু মিশ্রণ করা যায়। কিভাবে মিশ্রণ করা যায়? আইনের নামটা ইংলিশে লিখলেন, কোনো কোটেশন দিয়ে দিলেন ইংলিশের বা ল্যাটিনের। কিন্তু যারা ইংরেজিতে লিখবেন তাদের সেখানে একটা বাংলা ওয়ার্ডও লেখা যাবে না। অর্থাৎ ইংলিশের মধ্যে কোনো বাংলার মিশ্রণ প্রবেশ করানো যাবে না, বাংলা থাকবে না, 100% ইংলিশ লিখতে হবে। আর যারা বাংলায় লিখবেন, বাংলার মধ্যে ইংলিশ আইনের নাম ইংরেজিতে, ল্যাটিন টার্ম ইংলিশটা, সেন্টেন্স কিছু ইংরেজিতে যেমন এখানে দিয়েছি, এটা মিশ্রণ করা যাবে। তাহলে এই নীতির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ যেখানে বিচার বিলম্বিত হয় সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই তামাদি আইনের। এই নীতির উপর প্রতিষ্ঠিত কিন্তু এই তামাদি আইন। ফলে ন্যায় বিচার নিশ্চিতকল্পে বিলম্ব এড়ানো উদ্দেশ্যকে সামনে রেখে আইন প্রণেতাগণ লিমিটেশন অ্যাক্ট রচনা করেন। নিম্নে অত্র আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হলো। আচ্ছা, যদি 5 নম্বরের জন্য আসে উপর অংশটুকু দিবেন, যদি না আসে জাস্ট 1 থেকে 10 পর্যন্ত 5-7টা পয়েন্ট দিয়ে দিবেন। 1 নম্বরে হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ মামলা করতে হবে, না হলে মামলা খারিজ হয়ে যাবে। 3 ধারায় আছে। কর্মতৎপর হতে সকলকে অনুপ্রাণিত করে, অর্থাৎ অ্যাক্টিভ হতে হবে। যে ঘুমিয়ে থাকবে, যে সচেতন না, তাকে কিন্তু এই আইন হেল্প করবে না, সেটা 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে। তারপরে আইন সম্পর্কে সচেতন হতে সকলকে অনুপ্রাণিত করা, সুদূর অতীতের দাবি আদায়ের পথ রুদ্ধ করা। দাদার বা দাদার বাবার আমলের একটা সমস্যা, সেটা আপনি এই সময় এসে মামলা করতে গেলে মামলা নিবে না আদালত। এতদিন আগের বিষয়, মানে পথ রুদ্ধ করে দেওয়া, মানে আদালতের কাছে আসতেই দিবে না। 3 ধারা বাধাগ্রস্ত করবে। সুদূর অতীতের কোনো বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, দীর্ঘকাল পরে মামলায় জড়িয়ে পড়ার যে আশঙ্কা, এটা রোধ করা। আইনগত অক্ষম ব্যক্তিদের সহায়তা করে 6, 7, 8 ও 9 ধারা। প্রতারণার মাধ্যমে সত্য আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যেটা 18 ধারায় আছে। বিবাদ স্থায়ীভাবে মীমাংসা করা। সর্বোপরি সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই তামাদি আইনের প্রধান উদ্দেশ্য, যেটা 26, 27 এবং 28 ধারায় আছে। কেউ চলাচল করছে পথ দিয়ে, তাকে চলাচল করতে দিতে হবে। বাড়ি নির্মাণ করছি, পাশের বাড়িতে আলো বাতাস ঢোকাতে আমার ব্যাহত করা যাবে না। এজমেন্ট রাইট, এগুলো লক্ষ্য রাখতে হবে। তো এটা হয়ে গেল প্রথম। এবার দ্বিতীয়ত হচ্ছে এই যে লিমিটেশন অ্যাক্ট, এটা কি একটি সংসম্পন্ন আইন কিনা? বলা হচ্ছে হ্যাঁ, এটা একটি সংসম্পন্ন আইন, এটা ব্যাখ্যা করতে হবে। তো এটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে এর মধ্যে সবকিছুই আছে, যা যা দরকার সবকিছুই আছে। তো এটা একটি স্বয়ংসম্পূর্ণ আইন, পড়লে বুঝতে পারবেন, সহজ ভাষায় আছে। আপনি চাইলে আগে থেকে যদি কোনো গাইডে পড়া থাকা বাজারের, সেটা যদি মুখস্থ থাকে সেটাও লিখতে পারেন। তো প্রথম টপিক থেকে এতটুকু পড়লেই হবে। সেকেন্ড টপিক, লিগ্যাল ডিজেবিলিটি। লিগ্যাল ডিজেবিলিটি থেকে অনেকদিন হলে প্রশ্ন আসেনি। এমসিকিউ প্রশ্ন আসছে কিন্তু রিটেন প্রশ্ন আসেনি। আমি 90% শিওর এবার আপনাদের লিগ্যাল ডিজেবিলিটি থেকে প্রশ্ন আসবে। বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা। ইংলিশ একটাই, বাংলা ভিন্ন হতে পারে, অন্য কোনো নাম দিয়েও আসতে পারে। বাংলা বাংলা কি নামে আসবে আমি জানি না। তবে হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন বাংলা ইংলিশ আলাদা ছিল, কিন্তু রিটেন প্রশ্ন বাংলা ইংলিশ আলাদা হবে না, অর্থাৎ একই প্রশ্নের মধ্যে বাংলা ইংলিশ উভয়ই থাকবে, যেটা আপনাদের জন্য একটা কি ভালো খবর। আমি 22 সালের প্রশ্ন শো করছি আপনাদের সামনে। এটা হচ্ছে 22 সালের বার কাউন্সিলের একেবারে অরিজিনাল কোশ্চেন। এই যে প্রশ্ন দেখেন 22 সালের, এটা কি বাংলা ভার্সন। ঠিক এই প্রশ্নের সাথে অ্যাটাচ করা থাকবে কি ইংলিশ ভার্সন। তার মানে একই প্রশ্নের মধ্যে ইংলিশ বাংলা উভয় আছে। আশা করি এইভাবে আসার কথা এবারও। অর্থাৎ আপনি যদি বাংলা একটা শব্দ দেখেন, যে আপনি 10 নম্বর প্রশ্ন পড়ছেন, বাংলা একটা শব্দ আছে, এটা কি শব্দ বুঝতে পারছেন না, তখন আপনার স্মার্ট সিদ্ধান্ত হচ্ছে 10 নম্বর প্রশ্ন বাংলার ইংলিশ ভার্সনে চলে যান। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনের সেটা ইংলিশে কি করা আছে,
অনুবাদ করা আছে। তো ইংরেজিটা আপনি পড়লে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা লিগ্যাল ডিজেবিলিটি। যেমন তশরূপ একটা শব্দ, তশরূপ শব্দের অর্থ আমি বুঝতাম না, আমি 2-3 বছর আগে জেনেছি। তো তশরূপের বাংলা হচ্ছে আত্মসাৎ, ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন ইংরেজিতে। তো ইংরেজিতে ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি থাকবে, কিন্তু বাংলায় তশরূপ থাকতে পারে, আত্মসাৎ থাকতে পারে, বা অপরাধমূলক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, নানান নাম থাকতে পারে, কিন্তু ইংলিশ একটাই। আইনগত অক্ষমতা বলতে কি বুঝেন এটা পড়ি। 1 নং প্রশ্নের উত্তর 2-1। এখানে আমার এই যে নম্বরিং অনুসারে এখানে করা হয়েছে, আপনারা এই স্টাইলে প্রশ্ন উত্তর লিখবেন। 1 নং প্রশ্ন উত্তর, বৈধ অপারগতা বা আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি। প্রশ্ন যদি আসে বাংলায় যে আইনগত অক্ষমতা কি বা বৈধ অপারগতা কি, তো আপনি এটা লিখলেন, চেষ্টা করবেন ব্র্যাকেটে ইংলিশ টার্মটা লিখে দেওয়ার। তার মানে আপনি যেটা জানেন পরীক্ষককে বোঝালেন, এটাতে পরীক্ষক আপনাকে নম্বর একটু ধরেই দিবে। লিগ্যাল ডিসেবিলিটি জাস্ট ইংলিশে টার্মটা লেখার জন্য। আর যদি ইংলিশে আসে লিগ্যাল ডিসেবিলিটি শুধু ইংলিশটুকু লিখলেই হবে, অথবা ইংলিশে যদি আসে তাহলে ব্র্যাকেটে বাংলা দিয়ে দিলেন। যদি বাংলায় টার্ম আসে বাংলা লিখলেন, ইংলিশ ব্র্যাকেটে দিলেন। যদি ইংলিশে আসে যে লিগ্যাল ডিসেবিলিটি কাকে বলে, তখন লিগ্যাল ডিসেবিলিটি ব্র্যাকেটের বাইরে দিয়ে দিবেন এখানে এই অংশে, আর ব্র্যাকেটের ভিতরে বাংলায় দিয়ে দিবেন যে আইনগত অক্ষমতা। যদি এটা না করেন, মনে করেন ইংলিশে আসছে, আপনি ইংলিশটাই ব্র্যাকেটে রাখলেন, তাও নো প্রবলেম। আমার বক্তব্য হচ্ছে বাংলা ইংলিশ উভয় রাখলেন প্রথম লাইনে। আপনি পরীক্ষককে বোঝাতে সক্ষম হলেন যে আপনি বাংলা ইংলিশ উভয় বোঝেন। এটা আপনার একটা স্মার্টনেস, যদি আপনি পারেন সেক্ষেত্রে। দ্য লিমিটেশন অ্যাক্ট, কমা 1908 এর 6 ধারায় আপনাকে লিগ্যাল ডিসেবিলিটি উত্তর করতে হলে কত ধারায় আছে, কোন আইনে আছে, এটা আপনাকে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। যেখানে 6 ধারা লিখেছি, আপনি সেকশন 6 লিখতে পারেন, নো প্রবলেম, ইংলিশে লেখা যাবে। আইনগত অক্ষমতা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারার বিধান মতে 3 ধরনের ব্যক্তি বৈধ অপারগ হিসাবে গণ্য হবে বা হবেন লিখতে পারেন। তারা হলেন বা হলো: 1, নাবালক, ইংরেজিতে মাইনর; 2, উন্মাদ, ইংরেজিতে ইনস্যান; 3, জড়বুদ্ধ বা জড়বুদ্ধি, ইংরেজিতে ইডিয়ট। আপনি বাংলা ইংলিশ উভয় দিয়েছি, আপনার যদি মনে করেন যে বাংলা মনে নাই ইংলিশটা লিখে দিয়ে আসলেন, মনে করেন যে ইংলিশ মনে নাই শুধু বাংলা লিখে দিয়ে আসলেন, নো প্রবলেম। কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে, তাদেরকে সবই ইংলিশে লিখতে হবে, বাংলার কোনো অবকাশ নাই। 2টি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য। এই যে 6 ধারার বিধান, নাবালক, উন্মাদ বা জড়বদ্ধ হলে তাদের কিছু কিছু ফ্যাসিলিটিস বা প্রিভিলেজ দেওয়া হয়েছে। এখানে আপনারা লিখে নিতে পারেন যে 6 ধারা, তামাদি আইনের 6 ধারা এই লিগ্যালি ডিজেবল পার্সনদেরকে প্রিভিলেজ বা সুযোগ সুবিধা দেয়। সেটা কি কি? মূল দেওয়ানি মোকদ্দমা বা শুট বা এমন অন্যান্য যে কার্যক্রম বা প্রসিডিং, সেক্ষেত্রে 6 ধারা সুযোগ সুবিধা দেয় এই লিগ্যালি ডিজেবল পার্সনদের। 2 নম্বর, ডিক্রি জারির দরখাস্ত। একটা মামলায় আপনি ডিক্রি পেয়ে গেছেন, রায় পেয়ে গেছেন, এটাকে জারি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এক্সিকিউশন করতে হবে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু তামাদি আইনের 6 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ লিগ্যালি ডিজেবল পার্সন হলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এখানে লেখা আছে অত্র ধারার বিধান মতে। অত্র ধারায় কি সুবিধা দিয়েছে? সুবিধাটা হচ্ছে কোনো ব্যক্তি অন্তত একটি অপারগতা থাকলেও তার কি হবে, এই যে তামাদি গণনা স্থগিত থাকবে। তার মানে সে নাবালক, সে জড়বুদ্ধ, সে উন্মাদ, তার জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। সেটাই তো সুযোগ, যে 5 বছর 6 বছর ধরে তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকছে তার জন্য। তাহলে এটা একটা সুযোগ না তাদের জন্য, একটা সুবিধা না? এটা একটা প্রিভিলেজ দেওয়া হচ্ছে, এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, কারণ সে মামলা করার জন্য কি রেডি না, শারীরিকভাবে বা মানসিকভাবে। তাহলে কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে, একজন ব্যক্তি অপারগ আছে অর্থাৎ তিনি মাইনর আছেন বা উন্মাদ আছেন, তার আইনানুগ প্রতিনিধি তিনি আবার সমর্থ হতে হবে। মনে করেন যে একজন ব্যক্তি উন্মাদ, তার একটা শিশু সন্তান আছে, বয়স হচ্ছে 10, তাহলে সেও তো লিগ্যালি ডিজেবল। তার মামলা করার যদি তামাদির মেয়াদ শুরু করতে হয়, তাকেও আগে সাবালক হতে হবে বা তাকেও সুস্থ হতে হবে।
একজন উন্মাদ ব্যক্তির সন্তানও যদি উন্মাদ হয় তাহলে ওই সন্তান কিন্তু আবার লিগ্যালি ডিজেবল হওয়ার কারণে সেও এই সুবিধাটা পাবে। তাহলে ব্র্যাকেটে লিখেছি সমর্থ, তার মানে সে নাবালক হবে না বা লিগ্যালি ডিজেবল হবে না অন্য যে কোনো ভাবে। সেক্ষেত্রে আইনানুগ প্রতিনিধি হিসেবে সে মামলা করার জন্য তামাদির মেয়াদ তার জন্য আরম্ভ হবে যেদিন তার পিতা বা মাতা মারা গেল। শুধুমাত্র বাদী বৈধ অপারগ হলে তার ক্ষেত্রে তামাদি গণনা স্থগিত থাকবে। এটা 6 ধারার বক্তব্য। তাহলে এখানে প্রশ্ন আসলো কি, অক্ষমতা বলতে কি বুঝেন? শুধু কি আমি এই প্রথমে 6 ধারায় 3 প্রকার বলে দিয়েছি, প্রযোজ্য বলে দিয়েছি এবং আইনটা বলেছি 3 পার্টে? দেখেন এ জায়গায় 3টা বিষয় আছে। 6 ধারায় 3 প্রকারের ব্যক্তির লিগালি ডিজেবল সেটা বলেছি, তারপর 2টি ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেছি, এবং 3 নম্বরে আসলে আইন কি কি সুবিধা দিচ্ছে, অর্থাৎ 6 ধারার মূল বক্তব্য কি। এই 3 প্রকার ব্যক্তি এই সুবিধা পাবে, তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে। তামাদের মেয়াদ শুরু হতে হলে তাকে অথবা তার সন্তানকে কি হতে হবে, আইনগত যে প্রতিনিধি তাকে সমর্থ হতে হবে, মানে লিগালি ডিজেবল হওয়া যাবে না। ক্লিয়ার কিনা? এখানে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এই যে অংশটুকু পড়লাম এই মুহূর্তে হুবহু আমার এমসিকিউ নোটে আছে। আইনগত অক্ষমতার নীতিসমূহ আছে 6 এবং 7 ধারায়। তাহলে 6 আর 7 ধারায় কি আছে এমসিকিউ নোটেও আছে আমার। 6 ধারার একটু আগে পড়লাম কি আছে সেটা এখানে দিয়ে দিয়েছি। এখানে উদাহরণ আছে কিছু। নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 4 বছর পর সে সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। 3 বছর কেন? কারণ 8 ধারা তাকে 3 বছর সময় দেয় সর্বোচ্চ। এখানে নৌকার, হ্যাঁ শিবলি ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবকিছু ঠিক আছে ভাই। কি ভিডিও অডিও সব ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, আপনি ভালো আছেন? জি আছি। আপনি ভালো আছেন? আচ্ছা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্নে উদাহরণ দিতে হবে আপনাকে। এখানে 6 ধারার বিধান মতে আপনি যেটা বলছি যে নীতিসমূহ আলোচনা করুন, তো নীতি বোঝানোর জন্য উদাহরণটা জরুরি। উদাহরণটা মনে রাখার চেষ্টা করবেন। উদাহরণগুলো ধারার ভেতরে আছে অথবা আপনি বানিয়েও দিতে পারেন, বানিয়ে দিয়ে আবার ভুল করলে হবে না। তা নৌকার ভাড়া আদায়ের জন্য কিন্তু 12 বছর সময়, এর মধ্যে 4 বছর চলে গেছে। তাহলে সরি 12 বছর না, এটা মানে নাবালক থাকালে একটি নৌকা ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ওই সময় সে নাবালক, মামলা করতে পারছে না, এবং 4 বছরের পর সে সাবালক হয়, মানে অলরেডি 4 বছর চলে গেছে। আর সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। অর্থাৎ 4 বছর চলে গেছে, তার মানে তার পুরো টাইমটা চলে গেছে। 3 বছর তাকে অতিরিক্ত সময় 8 ধারা অনুসারে দেওয়া হবে। যে নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়, কি মামলা বলা হচ্ছে না, এরপর সে নাবালক থাকাকালে উন্মাদ হয়ে যায়। তার নাবালকত্ব ও উন্মাদ অবস্থার অবসানের তারিখ হতে জেড এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এমসিকিউ প্রশ্ন থেকে ইন্সপায়ার্ড হয়ে এই প্রশ্নগুলো করা। নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়। নাবালক থাকাকালে মারা যায় এবং তার নাবালক পুত্র, নাবালক পিতার নাবালক পুত্র বা নাবালক মাতার নাবালক পুত্র এরকম মনে হতে পারে, উত্তরাধিকারী হয়। এর নাবালকত্ব অবসানের তারিখ হতে এর বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এই হচ্ছে 6 ধারার মূল বক্তব্য। 6 ধারাতে এই উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার এই উদাহরণগুলো সেট করে কিন্তু আবার প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আবার 7 ধারার বিধান মতে, 7 ধারার আমরা নীতি বলি। কতিপয় বাদী বা দরখাস্তকারীগণের জন্য তামাদির মেয়াদ আরম্ভ হতে হলে, অর্থাৎ এখানে একাধিক ব্যক্তি থাকতে হবে মামলার বাদী হিসাবে, এবং তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তির বৈধ অপারগতা থাকতে হবে। সবার যদি বৈধ অপারগতা থাকে কারোর জন্য সময় শুরু হবে না, তামাদির মেয়াদ স্থির থাকবে সবার জন্য। কিন্তু তার মধ্যে যদি একজনও থাকে যে সাবালক সুস্থ, তার জন্য যদি সময় গণনা শুরু হয় সবার জন্য সময় গণনা শুরু হবে। এটা হচ্ছে বক্তব্য 7 ধারার। অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে, তবে একজনের জন্য তামাদি গণনা আরম্ভ হলে তা সকলের জন্য অতিবাহিত হতে থাকবে।
পাঁচজনের মধ্যে একজন যদি সুস্থ থাকে, সাবালক থাকে, বাদ বাকিগুলা মাইনর হোক, অসুস্থ হোক, ইডিওট হোক, ইনস্যান হোক, তাদের জন্য আর সময় গণনা থেমে থাকবে না। উদাহরণসমূহ আমরা দেখে নিই। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়, তার মানে এ এখানে কি দেনাগ্রস্ত। বি, সি ও ডি যার অংশীদার, এরা হচ্ছে ফার্মের মালিক, শেয়ার হোল্ডার। বি উন্মাদ ও সি নাবালক। ডি যেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই এ কে দেনামুক্ত করতে পারে, এ এসে এই তিনজনের কাছে বলল যে ভাই আমি তো আপনাদের কাছে আপনার পিতার সাথে, হয়তো বা এর সাথে বি সি ডি এর পিতার কোনো কি থাকতে পারে, বিজনেস থাকতে পারে, পিতা মারা গেছে, এখন এই সম্পত্তির মালিক, ফার্মের মালিক হয়ে গেছে বি সি ডি। বি সি নাবালক এবং ডি হচ্ছে সুস্থ। এখন এ এসে যদি ডি কে বলে ভাই আপনি তো সুস্থ আছেন, সাবালক আছেন, তো আপনার বাবার কাছ থেকে আমার 50 লক্ষ টাকা নেওয়া ছিল, আমি এটা টাকাটা দিয়ে দিতে চাই। এখন ডি তো নিতে পারবে, কারণ সে সাবালক, সে সুস্থ। বি তাহলে ডি তাহলে সি এবং বি এর পক্ষে, উন্মাদ এবং সি যে নাবালক তাদের পক্ষে কিন্তু তার যে বড় ভাই ডি, সে কিন্তু নিয়ে নিতে পারবে। তাই এখানে বি সি ডি সবার বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। অর্থাৎ এ যদি নিজে থেকে টাকাটা না দেয়, দেনা পরিশোধ না করে, তাহলে তাদেরকে মামলা করে যদি টাকাটা উদ্ধার করতে হয়, তাহলে ডি কে মামলা করতে হবে। ডি যদি মামলা না করে এবং বি ও সি এসে যদি বলে আমি তো উন্মাদ ছিলাম, আমি তো নাবালক ছিলাম, সুস্থ হওয়ার পরে বা সাবালক হওয়ার পরে, তখন তাদের এই বক্তব্য আদালত শুনবে না। বলবে তোমাদের ভাই ডি কি ছিল, সুস্থ ছিল, সাবালক ছিল, তিনি তো মামলা করতে পারতেন, তিনি করেননি, অতএব তোমরাও আর আলাদা সুযোগ সুবিধা পাবে না। এটা হচ্ছে সাত ধারার বক্তব্য। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়, ই, এফ ও জি যার অংশীদার। ই ও এফ উন্মাদ এবং জি নাবালক, তিনজনই এবার কি লিগ্যালি ডিজেবল। ই বা এফ সুস্থ না হওয়া পর্যন্ত কিংবা জি সাবালক না হওয়া পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না, কারণ তিনজনই কি লিগ্যালি ডিজেবল। আশা করি বুঝতে পেরেছেন। তাই এই সাত ধারার মূল বক্তব্য হচ্ছে অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে, না হলে তামাদির মেয়াদ 6 ধারার মতো কি থাকবে, স্থগিত থাকবে। এটা হচ্ছে মূল বক্তব্য। আইনগত অক্ষমতার নীতির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা কোথায় আছে? 8 ধারায় আছে। 8 ধারায় বলছে যতই সময় বন্ধ থাকুক, সময় যখন শুরু হবে, সাবালক হবে, তখন ম্যাক্সিমাম 3 ইয়ার্স সময় দেওয়া হবে। আমরা এটা যেহেতু আপনারা এমসিকিউ পড়েছেন, এমসিকিউ এর 8 ধারাতে আমি খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এবং 8 ধারা বলছে এই যে 6 ও 7 ধারার বর্ণিত আইনগত অক্ষম ব্যক্তিদের জন্য তামাদির মেয়াদ স্থগিত সংক্রান্ত নীতিসমূহ অগ্রকয়ের অর্থাৎ প্রিয়াম্পশন মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 8 ধারার প্রথম বক্তব্য বললো এই যে 6 আর 7 যে সুযোগ সুবিধা এই লিগ্যালি ডিসেবল ব্যক্তিদের দেওয়া হচ্ছে, সেটা কিন্তু প্রিয়াম্পশন মামলার ক্ষেত্রে দেওয়া হবে না। প্রথমে একটা লিমিটেশন ইম্পোজ করে দেওয়া হলো। প্রিয়াম্পশন মামলায় ওই নাবালক থেকে লাভ নাই, ইনস্যান বা ইডিওট থেকেও লাভ নাই, কোনো বাড়তি সময় দেওয়া হবে না। অর্থাৎ অগ্রকয়ের মোকদ্দমার ক্ষেত্রে কোনো আইনগত অক্ষমতার জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ স্থগিত থাকবে না বা প্রযোজ্যই নয়। 6-7 ধারা কাজই করবে না। লিমিটেশন অ্যাক্টের 6 and 7 সেকশনস আর নট অ্যাপ্লিকেবল ফর দ্য শুট অফ প্রিএম্পশন। আবার অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে আইনগত অক্ষমতা অবসানের পর মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত সর্বোচ্চ এই যে এখানে বলে দেওয়া আছে 3 বছর সময় পাওয়া যাবে। 3 বছরের বেশি দেওয়া হবে না। 1 বছর যদি সময় থাকে সেটাকে বাড়িয়ে 3 বছর করা হবে। 2 বছর থাকলেও 3 বছর করা থাকবে। যদি 3 বছর সময় থাকে তাহলে ওই 3 বছরই দিবে, বাড়তি আর একদিনও দিবে না। যদি 4 বছর সময় থাকে তাহলে যেহেতু 3 বছরের অতিরিক্ত সময় আছে, 4 বছর পাবে। নর্মালি যদি 4 বছর থাকে তাহলে তো আর 3 বছর বা আমি লিগালি ডিজেবল এটা বলারই তো দরকার থাকবে না, কারণ লিগালি ডিজেবল বললে 3 বছর, আর না বলে 4 বছর এমনিতেই আছে। 3 বছরের বেশি সময় থাকলে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। 3 বছরের যদি কম সময় অবশিষ্ট থাকে তাহলে 3 বছর পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে 8 ধারার লিমিটেশন। এখানে উদাহরণ আছে, উদাহরণগুলো পড়লে বুঝতে পারবেন। এমসিকিউ তেও আমরা এটা দেখেছি, উদাহরণগুলো থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে। এই তিনটার যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে প্রবলেমেটিক প্রশ্ন আসে।
আসতে পারে, অথবা দুইটি তিনটি উদাহরণকে কম্বাইন করে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আমি আপনাদেরকে অবশ্যই ট্রাই করব আপনাদের ক্লাস টেস্টের সময়। সময়ের অবিরাম চলন 9 ধারায় আছে লিমিটেশন অ্যাক্টের, মানে একবার চলতে শুরু করলে আর থামবে না। বলা হচ্ছে একজন কি নাবালক আছে, সাবালক যেদিন হয়ে গেল, সাবালক হয়ে যাওয়ার পরে 18তম জন্মদিন পালন করলো, তখন সে সুস্থ সাবালক মানুষ। কিন্তু 1 সপ্তাহ পরে সে আবার কি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত লেগে সে আবার উন্মাদ হয়ে গেছে। ওই যে 1 সপ্তাহ যে সুস্থ ছিল, ওই 1 সপ্তাহের মধ্যেই তাকে মামলা করতে হবে। সে যে 1 সপ্তাহ পরে মাথায় আঘাত পেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, উন্মাদ হয়ে গেছে, তখন তার জন্য আর সময় থেমে থাকবে না। ওই যে 1 সপ্তাহ সময় ঘড়ি চলতে শুরু করেছিল, আর থামবে না। এই হচ্ছে 9 ধারার মূল বক্তব্য। একবার চলতে শুরু করলে আর থামে না, অন্য অপারগতা আর থামিয়ে দিবে না। সময়ের অবিরাম চলন বিষয়টি বর্ণিত হয়েছে 9 ধারায়। অত্র ধারা বিধান মতে সময়ের অবিরাম চলন বলতে বোঝায় একবার তামাদের মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না। মানে একবার অপারগ ছিল, সময় থেমেছিল, কিন্তু অপারগ থেকে সে সাবালক এবং সুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে তার মেয়াদ শুরু হয়ে গেছে গণনা, পরে আর তাকে থামানো যাবে না মেয়াদ। অর্থাৎ ওই যতদিন সে সুস্থ ছিল, 1 ঘন্টা বা একদিনের জন্য সুস্থ থাকলে ওই সময় তাকে মামলা করতে হবে, বা তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে হবে অন্য কাউকে মামলা করার জন্য। তবে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদালতের মোকদ্দমায় এই ধারার প্রযোজ্য নয়। তাহলে একটা ক্ষেত্রে আমরা একটু 9 ধারার ব্যতিক্রম দেখলাম, যে 9 ধারার সময় চলতে শুরু করলে আবার থেমে যেতে পারে এই ক্ষেত্রে। এরপরে টপিক 3, আজকের শেষ টপিক, কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, অর্থাৎ লিমিটেশনটা গণনা করব কিভাবে। ধারাগুলোতে আসলে লিমিটেশন ক্যালকুলেশন করার বিধান আছে, আর অনুচ্ছেদগুলোতে ফিক্সড বলে দিয়েছে এখানে এত, এখানে এত, মানে রেট দেওয়া আছে। আর ধারাতে আছে কিভাবে গণনা করব সেটা। তো প্রথমে আপনাকে 12 ধারার আলোকে তামাদি মওকুফের পরিধি আলোচনা করতে হবে। 12 ধারাতে 4টি ক্ষেত্রে বলা হয়েছে যে মেয়াদ গণনা থেকে বাদ যাবে, মাইনাস করতে হবে, অর্থাৎ অতিরিক্ত সময় দিতে হবে 12 ধারায়। এটাও একটা তামাদি মওকুফ। আর আরেকটা আমি এখানে পড়িয়েছি, সেটা হচ্ছে 5 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফ এবং 12 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফ, দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ 5 এবং 12 ধারার মধ্যে পার্থক্য, জাস্ট এই দুইটা। বাজারের গাইডে অনেক আছে, এই টপিকের আন্ডারে অনেক প্রশ্ন বিগত সালে আসতে পারে। আমি দুইটাই পড়িয়েছি। কেন দুইটা পড়েছি, আপনাদের চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। 2 মাসে যতটুকু পড়া সম্ভব আমরা ততটুকু পড়বো, এর বাইরে আমরা পড়বো না। বেশি পড়ার দরকার নেই, যতটুকু পড়ছি এর মধ্যে আশা করি কমন পাবেন। যদি কমন না পান, আমি দক্ষতা শিখিয়ে দেব, এমসিকিউ নলেজ থেকে আপনাকে লিখে পাশ করে আসতে হবে। তাহলে 12 ধারার কি বক্তব্য দেখেন। এমসিকিউ প্রশ্নে 12 ধারা আমরা এতটুকু পড়েছি, জাস্ট এই 4টি পয়েন্ট পড়েছি, কিন্তু এখানে রিটেনে আপনাকে একটু তো লিখতেই হবে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 12 ধারায় বলা আছে যে, বা বলা আছে আইনানুগ কার্যক্রমে যে সময়গুলো বাদ দিতে হবে সে সম্পর্কে। তাহলে 12 ধারার বিষয়বস্তু কি সেটা বলে দিলাম। আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন ইত্যাদি ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের জন্য এমন আবেদন করা হচ্ছে তা প্রচারের দিন, অর্থাৎ যেদিন ঘোষণা দেওয়া হলো, যেদিনকে অর্ডার দেওয়া হলো বা রায় দেওয়া হলো, এবং উক্ত ডিক্রি বা আদেশের সইমুহুরি নকল, সইমুহুরি নকল বলতে সার্টিফাইড কপি অব দা অর্ডার অর জাজমেন্ট, উত্তোলনের সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। মূল মামলার ক্ষেত্রে যেদিন মামলার কারণ উদ্ভব হয়েছে, অর্থাৎ কজ অফ অ্যাকশন যেদিন শুরু হয়েছে সেই দিনটা বাদ যাবে। অর্থাৎ দ্য লিমিটেশন অ্যাক্ট এর 12 ধারার বিধান অনুসারে তামাদি মওকুফের পরিধি নিম্নরূপ। আচ্ছা, ওপরে একটু বর্ণনামূলক ভাবে এই নিচে 4টি পয়েন্টটাকে একটু ভিতরে বর্ণনা করে দেওয়ার চেষ্টা করেছি। যেমন এটা 3 বা 4 বা 5 নম্বরের প্রশ্ন আসলে আপনাকে তো লিখা বাড়াতে হবে, তাই না? আইনানুগ কার্যধারায় যেই সময় তামাদের মেয়াদ হতে গণনা করব না বা বাদ দিয়ে দেব, অর্থাৎ আমার একটা মামলা করার, চুক্তি ভঙ্গের মামলা করার তামাদের মেয়াদ কত? শিবলি ভাই বলেন। শিবলি ভাই তো লাইনে নাই। আকাশ ভাই, নতুন স্টুডেন্ট, আকাশ, নোয়াখালী, লাইনে আসবেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, আপনি দ্রুত লাইনে আসতে পারছেন। দেখেন যে একটা এসআর অ্যাক্টের 12 ধারায় মামলা করার তামাদির মেয়াদ কত চুক্তি প্রবলের? স্যার 1 বছর। 1 বছর। এখন এই যে জি এক স্যার। বছর গণনা করব, এই 1 বছরের 365 দিন থেকে কোন কোন সময় আমাকে মাইনাস করতে হবে সেটাই বলা হয়েছে 8 ধারায়। বলছে যে যে দিন হতে গণনা শুরু হলো ও কার্যধারা নকল পেতে ব্যপ্ত সময় গণনা হতে বাদ যাবে। অর্থাৎ একটা মামলা যেই দিন একজন ব্যক্তি চুক্তি ভঙ্গ করলো সেই দিনটা বাদ যাবে। অর্থাৎ মনে করেন আজকে হচ্ছে 4/5/2025, অর্থাৎ মে মাসের 4 তারিখ। আজকে কেউ যদি একটা চুক্তি ভঙ্গ করে তাহলে আজকের এই তারিখটা বা দিনটা বাদ দিয়ে দিতে হবে মূল মামলার ক্ষেত্রে। আর আপিল করার ক্ষেত্রে যেদিনকে রায় দিল ওই রায়ের দিনটা বাদ দিয়ে তারপরের দিন থেকে কাউন্ট করতে হবে। মানে কবে থেকে কাউন্ট করব, ক্যালকুলেশন করব কিভাবে সেটাই শেখানো হচ্ছে। আর রায় ঘোষণার দিন হতে রায় ঘোষণার দিন গণনা হতে বাদ যাবে। যেদিনকে রায় দিয়ে দিল, মনে করেন আজকে একটা মামলার রায় হলো, মনে করেন সেই আজকের যে 5 তারিখ 4 তারিখ, এই 4 তারিখ বাদ যাবে, অর্থাৎ 5/5 থেকে কাউন্ট করা শুরু হবে। রায়ের নকল পেতে ব্যপ্ত সময় গণনা হতে বাদ যাবে। এখন যেদিনকে রায় দিল সেদিনকে কেউ যদি দরখাস্ত দিয়ে দেয় সার্টিফাইড কপির জন্য আদালতে, ফটোকপি, সার্টিফাইড কপি, সার্টিফাইড কপি ছাড়া তো আর আপিল রিভিশন কোনো স্টেপ নেওয়া যায় না। তো 1 সপ্তাহ বা 15 দিন দেরি হলো দিতে, তো 1 সপ্তাহ বা 15 দিন এগুলো কি গণনা থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ আমি নকলে দরখাস্ত করেছি, নকল দিতে আদালত দেরি করছে। এটা আমার কোনো গাফলতি না বা আমার মক্কেলের কোনো গাফলতি না। এইটা আদালতের প্রসিডিউরাল একটা কি গ্যাপ। আদালত নকল দিতে 1 মাস দেরি করলো, 1 মাস সময় থেকে বাদ যাবে। তাহলে নকলের দেখবেন যে সার্টিফাইড কপির উপরে তারিখ দেওয়া থাকে, কবে দরখাস্ত করেছে এবং কবে পেলাম, 5টা তারিখ দেওয়া থাকে উপরে। তো শুরুর তারিখ এবং শেষের তারিখ, যে মাঝখানে যতগুলো তারিখ আছে, আমি আজকে দরখাস্ত করলাম এবং যেদিন নকল পেলাম, মাঝখানে সকল সময় কি করতে হবে? বাদ দিতে হবে। রোয়েদাদ তথা শ্রম আদালত বা সালিসের রায়। রোয়েদাদের ইংরেজি হচ্ছে অ্যাওয়ার্ড। আমার এমসিকিউ নোটে ব্র্যাকেটে অ্যাওয়ার্ড কথাটা লেখা আছে, এখানে নাই, আপনারা নিয়ে নিতে পারেন। তো রোয়েদাদ তথা শ্রম আদালত বা সালিসের রায়। শ্রম আদালত যদি কোনো রায় দেয় সেটাকে রোয়েদাদ বলে বা অ্যাওয়ার্ড বলে। সালিস কার্যক্রমে কোনো সিদ্ধান্ত আসলে সেটাকে কি বলে? রোয়েদাদ বা অ্যাওয়ার্ড। এর নকল পেতে যে সময়, সেই সময়টুকু কিন্তু বাদ যাবে। তাহলে 8 ধারার 4টা ক্ষেত্রে কিন্তু সময় আমরা কি পাচ্ছি? এক্সক্লুশন পাচ্ছি, বাদ যাচ্ছে। এরপরে আমরা 5 আর 8-এর মধ্যে পার্থক্য দেখব। দ্য লিমিটেশন অ্যাক্ট এর 5 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফ ও 12 ধারায় উল্লেখিত বিলম্ব মওকুফের পার্থক্য টপিকে লিখলাম। লিখা শিরোনাম। 5 ধারার শিরোনাম কি? 5 ধারার শিরোনাম হলো ক্ষেত্র বিশেষে বিলম্ব বৃদ্ধিকরণ, এটা হচ্ছে শিরোনাম। 5 ধারার শিরোনাম হচ্ছে এতটুকু, ক্ষেত্র বিশেষে বিলম্ব, মানে ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ, এটা হচ্ছে 5 ধারার শিরোনাম। আর 12 ধারার শিরোনাম হচ্ছে আইনানুগ কার্যধারায় যেই সময় গণনা হতে বাদ দিতে হবে। তাহলে শিরোনামগত একটা পার্থক্য আছে। 2 নম্বর যে পয়েন্ট, বিষয়বস্তু। এই বিষয়বস্তু, 5 ধারার বিষয়বস্তু মূলত মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিলম্ব মওকুফ করা, মানে বিলম্ব হয়ে গেছে, এখন কিছু ছাড় দেওয়া, কিছু বৃদ্ধি করা। কিন্তু 12 ধারার যে বিষয়বস্তু মোটেও মেয়াদ বৃদ্ধি নয়, বরং কার্যধারার যে সময় গণপূর্বক তা বাদ দিতে হবে। অর্থাৎ 5 ধারার যে বিলম্ব মওকুফ, এটা আদালত দিতে বাধ্য নন। আদালতকে কনভিন্স করলে, আদালতকে বোঝাতে পারলে আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার বা সন্তুষ্ট চিত্রের বিবেচনামূলক ক্ষমতা বলে দিতে পারে 5 ধারায়। কিন্তু 12 ধারায় আদালত দিতে বাধ্য, কারণ এটা আইনের মধ্যে বলা আছে। আদালত 12 ধারায় যে সময় গণনা হতে বাদ দিতে আদালতও বাধ্য, এবং আমরা সেটা হিসাব করে মামলা পরিচালনা করব। তামাদিতে বারিত। তামাদিতে বারিত হবার পর 5 ধারার প্রসঙ্গ আসে। মনে করেন একটা আপিল করব, একটা রিভিশন করব, একটা রিভিউ করব, একটা লিভ টু আপিল করব, বা অন্য কোনো পিটিশন ফাইলিং করব। আমি 5 ধারায় কি করব? দরখাস্ত দিব। কখন 5 ধারায় দরখাস্ত দিব? বিলম্ব মওকুফের যদি আমার সময় পার হয়ে যায়, আমার 1 মাসের মধ্যে আসতে হবে, আমি 1 মাস আগেই 3 সপ্তাহের মধ্যে চলে আসছি, তাহলে কি 5 ধারা দরখাস্ত দিতে হবে? আকাশ ভাই লাইনে আছেন?
আকবর হোসেন ভাই লাইনে আসবেন, আকবর হোসেন। আচ্ছা, আজাদ ভাই লাইনে আসবেন। ক্লাসে থাকলে দ্রুত আসতে হবে, সময় নষ্ট করা স্যার যাবে না। আসসালামু আজাদ ভাই, আলাইকুম স্যার। ওয়ালাইকুম এই আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ এ- ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? এ- আমি ভালো আছি। এবার আজাদ ভাই, লোকমান ভাই একসাথে পার হবে ইনশাল্লাহ। চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, আমি এই গ্রুপে ইনশাআল্লাহ স্যার, দোয়া চাই আপনার স্যার। অ্যাডভোকেট অ্যাডভোকেট আলামিন ভাইকেও যুক্ত করেছে। উনি চাইলেন এই গ্রুপের সবকিছু দেখতে পাবে, কিন্তু এটা আলামিন ভাইকে অ্যাড করার কারণ আপনাদের যেহেতু সহকর্মী, আপনারা কি করছেন একটু জি বুঝতে স্যার। পারবেন, আপনাদের রেজাল্ট দেখতে পাবে, সবকিছু দেখতে পাবেন তিনি। তাহলে এটাকে একটা জিদ হিসাবে নেন, জি স্যার। কাজকর্ম একটু কমিয়ে দিয়ে একটু ফোকাস করেন, আশা করি হয়ে যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করব এই ইনশাআল্লাহ স্যার। সপ্তাহে না হলেও এই সপ্তাহে চেষ্টা করবো 2-3 দিন পরে সবার সাথে, সবার অভিভাবকের সাথে কথা বলবো। মেবি আপনার মিসেসের সাথে কথা হয়েছিল আমার অনেকদিন আগে, ওনার সাথে কথা বলবো আমি। তো সবারই আমি আচ্ছা স্যার। বাসার অভিভাবকদের সাথে কথা বলবো। জাস্ট এই যে নোটের কাজগুলো হয়ে গেল, আজকে কুরিয়ার করলাম, কালকে যারা নতুন অ্যাডমিশন নিল তাদেরকে দিতে হবে। তারপরে আবার আমি যখন একটু ফ্রি হয়ে যাব আপনাদেরকে আবার ফোন দিয়ে আমি খোঁজ খবর নিব, কারণ সবাইকে আমাকে পাশ করাতে হবে এবার। এটা আমার নিজের একটা আত্মবিশ্বাস ইনশাআল্লাহ এবং স্যার। নিজের একটা ডিটারমিনেশন। আমি মানে বদ্ধপরিকর, আমি দৃঢ় সংকল্প যে আপনাদের সবাইকে পাশ করাবো। তো এই যে মনে করেন কখন ইনশাআল্লাহ স্যার। কখন আমি পাঁচ ধারার দরখাস্ত করব, যখন তামাদিতে বাড়িতে হয়েছে, অর্থাৎ 1 মাসের মধ্যে আসতে হবে। আমি 1 মাসের আগে এসেছি বা 1 মাসের মধ্যে এসেছি, তাহলে কি পাঁচ ধারা দরখাস্তের দরকার আছে? ভাই উত্তর দেন। স্যার আবার বলেন স্যার। আপনাকে প্রশ্ন করেছি, আমি বলছি যে একটা দরখাস্ত করার তামাদির মেয়াদ হচ্ছে 30 দিন। 30 দিন পার করে আসলে পাঁচ ধারায় দরখাস্ত করতে হবে ওই দরখাস্তের সাথে। আর আমি যদি 30 দিনের আগে আসি, তাহলে কি পাঁচ ধারার বিলম্ব মৌকুফের দরখাস্ত দেওয়া লাগবে? লাগবে না স্যার। লাগবে না, কারণ তামাদিতে বাড়িতেই হয়নি, সময় তো আমার আছেই। জি। যদি মনে মনে জি করেন স্যার। যে আপনি একটা ক্লাসরুমে প্রবেশ করবেন, টিচারের আগে আপনি প্রবেশ করে বসে আছেন, তাহলে টিচার আসার পরে ক্লাস শুরু হলো। আর টিচার আগে চলে আসছে, আপনি পরে আসছেন, তখন আপনাকে কি বলতে হবে? মে আই কামিং স্যার, বা আমি কি আসতে পারি স্যার? স্যারের জি, অনুমতি দিতে অনুমতি হবে, নিয়ে তাই না? আসতে হবে। জি। তো আপনি যদি আগে আসেন, তাহলে কি স্যারের অনুমতি নেওয়া লাগে? প্রয়োজন নেই স্যার। তো পাঁচ ধারা হচ্ছে তেমন যে বিলম্ব মৌকুফের জন্য একটাকে অনুরোধ করা, আমি আসতে পারি কি স্যার, স্যার মামলাটা নেন, এই কারণে আমার বিলম্ব হয়েছে। তাহলে তামাদিতে বাড়িতে হলেই পাঁচ ধারা আসে, তাছাড়া পাঁচ ধারা প্রসঙ্গ আসে না। পক্ষান্তরে তামাদিতে বাড়িতে আচ্ছা। হবার পূর্বেই 12 ধারা প্রসঙ্গ আসে। অর্থাৎ 12 ধারা তো আমি মামলা করার সময় ক্যালকুলেশন করবো, আমি দরখাস্ত করলাম কবে, কবে রায় দিল, কবে দরখাস্ত পেলাম হাতে, সবকিছু মাইনাস করে আমি একটা তামাদির ব্যাখ্যা আমার দরখাস্ত বা আর্জির মধ্যেই দিয়ে দেব 12 ধারা অনুসারে। ক্ষমতার প্রকৃতি, অর্থাৎ পাঁচ ধারার বিলম্ব মওকুফ আদালতের বিবেচনামূলক ক্ষমতা অলরেডি আমি বলে দিয়েছি, এটা পয়েন্ট আকারে আরো একটা পয়েন্ট আমি এখানে প্রবেশ করেছি। অন্যদিকে 12 ধারার কিন্তু আদালত বাধ্য, 12 ধারায় যে বিলম্ব মওকুফ বা এক্সক্লুশন সেটা করতে আদালত বাধ্য, আইনের মধ্যে স্পষ্ট বলে দেওয়া আছে। আইনের বাইরে তো আদালত যেতে পারবে না। বিলম্ব মওকুফের শর্ত, যথেষ্ট কারণ থাকতে হবে পাঁচ ধারার ক্ষেত্রে, যা প্রতিটি মোকদ্দমার প্রেক্ষাপটের উপর নির্ভর করে, অর্থাৎ মামলার কন্টেস্ট ফ্যাক্টের উপরে নির্ভর করে। আর 12 ধারার হচ্ছে যথেষ্ট কারণ ধারণাটি অনুপস্থিত, এখানে কারণ কিছু না, স্পষ্ট বিধান আছে, সেটা বাদ দিতেই হবে। মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্যতা, মূল মোকদ্দমার ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য নয়, অপরদিকে 12 ধারা মূল মোকদ্দমার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। মূল মোকদ্দমা বলতে শুট, দেওয়ানি মোকদ্দমার কথা বলা হচ্ছে। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্যতা, পাঁচ ধারা মতে বিলম্ব মওকুফ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য করা হলে প্রযোজ্য, নচেত প্রযোজ্য নয়। অর্থাৎ আইনের মধ্যে যদি বলে দেওয়া থাকে পাঁচ ধারা বিধান প্রযোজ্য, যেমন আমরা বার কাউন্সিলের যে অনুচ্ছেদ পড়লাম, সেখানে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি একটা রায় আসে, তিনি
বা তার বিরুদ্ধে রায়, তার পক্ষে যদি রায় আসে, অর্থাৎ অ্যাডভোকেটের বিরুদ্ধে কেউ একজন অভিযোগ করলো, রায় যার বিরুদ্ধে আসুক না কেন এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ যদি হাইকোর্টে আপিল করতে যায়, তাহলে তামাদির মেয়াদ কতদিন? 90 দিন। এই 90 দিন গণনার ক্ষেত্রে কিন্তু আপনার 5 ধারার বিধান প্রযোজ্য করা হয়েছে। 5 এবং 12 ধারার বিধান প্রযোজ্য, এ কথা লিখাই আছে সেখানে আইনের মধ্যে। তাহলে আইনে যদি উল্লেখ থাকে তাহলে কি প্রযোজ্য, আর উল্লেখ না থাকলে প্রযোজ্য নাই। পক্ষান্তরে 12 ধারার বিধান সর্বদা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। 12 ধারার বিধান সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য। রায় প্রকাশ করলে এই দিন বাদ যাবে। আমি নকল যে যতদিন পেতে সময় লাগবে সেই দিন বাদ যাবে। এটা এই কারণে বেসিক প্রিন্সিপাল অফ ল 12 ধারা বিধানটা। এই কারণে এটা আইনের মধ্যে উল্লেখ থাকুক আর না থাকুক, এইটা 12 ধারাটা সব ক্ষেত্রেই কি প্রযোজ্য হবে। আর 5 ধারা ওই আইনে বলা থাকলে প্রযোজ্য হবে, না হলে হবে না। যেমন পারিবারিক যে আইন, পারিবারিক মামলার ক্ষেত্রে যদি কেউ পারিবারিক খোরপোশ মোহরানার মামলার ক্ষেত্রে যদি আপিল করতে চায়, তাহলে বিলম্ব যদি হয়ে যায় আপিলের সময়, তাহলে তামাদি আইনের 5 ধারায় দরখাস্ত করা লাগে না। পারিবারিক আদালত অধ্যাদেশ যে আছে সেখানেই বলে দেওয়া আছে যে সেই ধারাতে দরখাস্ত করতে হবে জেলা জজের কাছে। এখানে 5 ধারার বিধান সেখানে বলাই নাই, অতএব 5 ধারা না, নিজস্ব যেহেতু বিশেষ আইন বা পার্সোনাল ল, তাই আলাদাভাবে সেখানে বলেই দেওয়া আছে 5 ধারার ধার ধারে না সেই আইন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বিলম্বের দায়। 5 ধারার বিলম্বের জন্য মূলত পক্ষগণ বা তাদের আইনজীবী দায়ী। অর্থাৎ আমার বিলম্ব মৌকুফ হয়েছে স্যার, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, নানান গ্রাউন্ডস, নানান অজুহাত। কিন্তু 12 ধারার ক্ষেত্রে বিলম্বের দায় মূলত আদালতের কার্যধারার। আদালত রায় দিতে দেরি করেছে, আদালত রায় দিয়েছে ঠিকই, নকল দিতে 1 সপ্তাহ 1 মাস দেরি করেছে, সেটা তো মক্কেলের কোনো দোষ না। স্টাফরা নকল রেডি করে নিয়ে বসে আছে, ম্যাজিস্ট্রেট ছুটিতে আছে, সহকারী জজ ছুটিতে আছে, কিন্তু সেইটা নকলে সই না করলে তো সেটা ছেড়ে দিবে না। এই হচ্ছে বিষয়। তো দেখবেন আমার যেগুলো মানে পার্থক্যমূলক প্রশ্ন, সেখানে কিন্তু আমি 5টা পার্থক্য দিয়ে, 5টা পয়েন্ট দিয়ে ক্ষান্ত হয়নি, 6টা 7টা 8টা করে পার্থক্য দিয়েছি। কেন? এটা যদি 5 নম্বরের জন্য আসে, আপনাকে অন্তত 5টা পয়েন্ট তো লিখতেই হবে। তো আমি বেশি কেন দিয়েছি? আপনি 8টা পড়লেন, 5টা মনে থাকবে। 5টা পড়ে যদি 5টা মনে না থাকে, রিস্ক হয়ে যাবে। 5 নম্বরের জন্য আপনি অন্তত একটা বেশি লিখেন, 6টা 7টা লিখেন, 8টা পারলে তো 8টা ভালো। এই প্রশ্ন পড়ে কি কঠিন মনে হচ্ছে আজাদ ভাই? এই পার্থক্যটা পড়ে কি কঠিন মনে হলো কারো কাছে? না স্যার, আসসালামু আলাইকুম স্যার। কঠিন না এ- স্যার, এ- এই মুহূর্তে আমি সবার মাইক অন করার সুযোগ করে দিয়েছি, আমার পারমিশন বা রেজ হ্যান্ড করার দরকার নাই। এখন 10 মিনিট প্রশ্নোত্তর পর্বে চলবে। এই যে আজকের যে আলোচনা, প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি, প্রথম দিকে অনেকে গ্রুপে অ্যাড না থাকার কারণে নতুন লিঙ্ক পাননি। তো সমস্যা নাই, সবকিছু রেকর্ড আছে, আমি রাত্রেই এডিট করে সেইটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার বাজারে গাইডে আছে, সেখানে যে লিখার মান অনেক সুন্দর, সাহিত্যিক আকারে আরো বড় বড় করে লেখা, কোনো কিচ্ছুর দরকার নাই। তবে হ্যাঁ, 2 একটা গাইড আছে অনেক ছোট করে লেখা। দেখেন কত সহজ ভাষায় লেখা আছে। ক্লাস, আপনার বাসায় যদি ক্লাস 5 6 এর স্টুডেন্ট থাকে, তাদেরকে পড়াবেন, তাদেরও মুখস্থ হয়ে যাবে। হবে কিনা হাসনাপা? হবে স্যার, হবে। এই এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, 5 এবং 12 ধারা পার্থক্য। এগুলো কিন্তু আমরা এমসিকিউ তেও জানি মোটামুটি, সেটাকে কিন্তু রিটেন ফরম্যাটে আমি দিয়ে দিচ্ছি। আরেকটা ধারা আছে না, 14 ধারা। এখন 12 ধারার এখানে আমি 5 ধারার, এখানে 12 ধারার বক্তব্য তুলে দেওয়া আছে। এখন যদি 5 আর 12 পার্থক্য আমি দিয়ে দিলাম, যদি আপনাদের প্রশ্ন আসে 12 ধারা 5 ধারা সম্পর্কে লিখতে, তাহলে এই যে পার্থক্যের মধ্যে 5 ধারা তো আলোচনা করেইছি, তখন আপনি 5 ধারা লিখতে পারবেন না আলাদাভাবে? বা 14 ধারা যদি ইনশাল্লাহ, আসে, এমসিকিউ তো ইনশাল্লাহ 14 ধারা পড়েছেন, তাহলে তো পারবেন। আমি ইনশাল্লাহ। সেগুলো প্রবলেমেটিক প্রশ্ন আকারে আপনাদেরকে শেখাবো। কারণ যদি এগুলো কিন্তু পার্থক্য বা বর্ণনামূলক প্রশ্ন, ছোট প্রশ্ন, এগুলো কিন্তু আপনি নিজে পারবেন, বাজারে গাইডে আছে, প্লাস এমসিকিউ পড়েছেন, অর্থাৎ 2 কলম আপনি লিখে আসতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমি 12, 5 এবং 14কে কম্বাইন করে, আবারও বলছি, 5 ধারা, 12 ধারা এবং 14 ধারা, এই 3টা ধারাকে কম্বাইন করে যদি একটা প্রবলেমেটিক প্রশ্ন দিই, অনেকের মাথা কাজ করবে না, ক্যালকুলেশন করতে পারবেন না। আমি ম্যাথ দিয়ে দিলাম। ম্যাথ কি? মনে করেন যে
আমি দিয়ে দিলাম যে এত তারিখে একটি মামলা করার তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পরের দিন আদালত বন্ধ ছিল, সেই দিন বাদী মামলা করার সুযোগ পায়নি। তারপরে 2-3 ডেট পরে একটা ডেট দিয়ে বললাম এই দিন আদালত খোলে, মাঝখানে সরকারি ছুটি ছিল। তারপরের দিন তারপরের দিন বিচার বিচারক ছুটিতে ছিল, বা বলে দিলাম যে বাদী মারা যায়, বা বাদীর পিতা মারা যায়, বা বাদীর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় আদালত আসতে গিয়ে, এরকম নানান আমি একটা সিচুয়েশন তুলে দিলাম, দিয়ে আমি প্রশ্ন করলাম। বা মামলাটি ফাইলিং হয়, ফাইলিং করার পরে আইনজীবীর ভুল এর কারণে মামলাটি ভুল আদালতে ফাইলিং হয়, ভুল আদালতে 1 মাস পড়ে থাকার কারণে মামলাটি তামাদির মেয়াদটা অতিবাহিত হয়ে যায়। সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কি হবে, মানে তখন 14 ধারা চলে আসবে। 14 ধারার বক্তব্য কি, ভুল আদালতে যদি মামলা পড়ে থাকে তাহলে নতুন আদালতে ফাইলিং করার সময় যতদিন ধরে পড়ে আছে সেই সময়টা বাদ যাবে। 14 না ধারার বক্তব্য ওখানে এটা। যে আদালতে পড়েছিল ওই আদালত থেকে লিখে দিতে হয়, দেয় স্যার, যে এতদিন এত তারিখে দাখিল করা হয়েছিল, এত তারিখে মামলাটা ফেরত দেওয়া হয়েছিল, এরকম একটা সময় লিখে দেয় স্যার। তাহলে যেই তারিখে ফাইলিং হলো এবং যেই তারিখে ফেরত দিলে উভয় দিন সহ মাঝের সব দিনই বাদ যাবে। এটা 14 ধারার জি, বক্তব্য। তো এই জি কনসেপ্ট স্যার। যদি আপনার ক্লিয়ার থাকে, আমি যতই পেঁচিয়ে প্রশ্ন করি বা বার কাউন্সিল পেঁচিয়ে প্রশ্ন করে, প্রবলেমেটিক প্রশ্নতেই তো ভয়, তো আমি এত পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করব, ভয় দূর করে দিব। মানে আপনার অনেকে আছে যে মাছের কাঁটা বেছে বা পরিষ্কার করে খেতে পারে না, তা আমি এত মাছ খাওয়াবো আপনাদের যে মাছের কাঁটাকে আর ভয় লাগবে না। আমার কথা ইনশাল্লাহ বুঝতে স্যার। পারলেন? আমার কথা বুঝতে পারলেন কিনা? ইনশাল্লাহ স্যার। এখন এখন দেখবেন যে যতগুলো কোচিং সেন্টার আমি সহ প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আপনাদেরকে বেশি কথা বলবো, ড্রাফটিং নিয়ে বেশি কথা বলবো। ড্রাফটিং আর প্রবলেমেটিক যদি প্রশ্ন না থাকতো আমাদের কোচিং করানোর দরকার হতো না, আপনার কোচিং করাও লাগতো না। জাস্ট প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর জন্য আপনাদের প্রশ্ন করা লাগছে। আবার যারা নিয়মিত কোর্টে যান, নিয়মিত প্র্যাকটিস করেন, তাদের কোচিং লাগবে না। যেমন আমার কোচিং লাগেনি, আমি নিয়মিত, মানে এত জুনিয়র অবস্থায় আমাকে এত ড্রাফটিং করতে হয়েছে, আমাকে দিন 10টা 12টা করে মামলা আমাকে রেডি করতে হয়েছে, দরখাস্ত রেডি করতে হয়েছে, বেল পিটিশন রেডি করতে হয়েছে, প্রতিদিন মিস কেস রেডি করতে হয়েছে 4-5টা করে। এত কম্পিউটারে আমাকে সময় দিতে হয়েছে সিনিয়রের চেম্বারে। তো আমার তো সেগুলো প্র্যাকটিক্যালি হয়ে গেছে। তা আমাকে তো ড্রাফটিং মানে দিয়ে আমাকে আটকাতে পারেনি পরীক্ষায়, প্রবলেমেটিক প্রশ্ন আমাকে আটকাতে পারেনি, তাই আমার সহজে পাশ হয়ে গেছে। বরং এখনকার পদ্ধতিতে পাশ করা সহজ। কেননা আপনি যদি এই মুহূর্তে কেউ যদি 70 নম্বরেরও উত্তর করে আসেন, 75 নম্বরেরও উত্তর করে আসেন এবং সঠিক, সেখানে যদি ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নের আধিক্য থাকে, বেশি বেশি থাকে, পার্থক্যমূলক প্রশ্ন থাকে, ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, বর্ণনামূলক প্রশ্ন কম থাকে, তাহলে আপনি 70-75 আনসার করে মানে পাশ করতে পারবেন, নো প্রবলেম, সমস্যা হবে না, আপনি অল্প লিখেও পাশ করতে পারবেন। কিন্তু 17 সালে যে পরীক্ষা বা তার আগের, তখন এই প্রবলেমেটিক প্রশ্ন কম ছিল, বর্ণনামূলক প্রশ্ন বেশি ছিল। হ্যাঁ, 10টা 12টা প্রশ্ন পড়ে কমন পাওয়া যেত। সমস্যা হচ্ছে কি, আপনার 100তে 100 যদি না লিখে আসেন, হ্যান্ড রাইটিং যদি ফার্স্ট না লেখা হয়, আপনার বেশি যদি না লিখতেন, আগে কিন্তু পাশ করা টাফ ছিল। আগে কেউ যদি বলে যে আমি 95 নম্বর অ্যান্সার করেছি, তাও পাশ হয়নি। আমারই পরিচিত একজন আছেন, আমার বড় ভাই, বড় ভাই বলতে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, তিনি এখন কিন্তু জজ হয়ে গেছেন, কিন্তু তিনি বার কাউন্সিলের লিখিত পরীক্ষা 3বার দিয়েও পাশ করতে পারেনি। 4বার বেলা উনি জজ হয়ে গেছেন, উনি জজ হয়ে গেছেন, কিন্তু উনি লিখিত পরীক্ষা পাশ করতে পারে না। কারণ সমস্যা কি, উনি জানেন বেশি, তাই প্রথমকার প্রশ্নগুলো, প্রথম 2-3টা প্রশ্ন উনি বেশি লিখে ফেলেন, বেশি লিখে টাইম শেষ, শেষের প্রশ্নগুলো ছোট ছোট করে লিখেন এবং লাস্টের প্রশ্ন লিখতেই পারেন না। তাহলে 90 নম্বরের অ্যান্সার হয়, 90 নম্বরের অ্যান্সার করে ফেল হয় আগে। তো এখন আপনি 70 নম্বরের অ্যান্সার করে উত্তর করতে পারবেন, অনেকটা সায়েন্সের ফিজিক্স সাবজেক্টের মতো। এসএসসি লেভেলে যার সায়েন্স ছিল, দেখবেন ফিজিক্সের মধ্যে এরকম ক খ এবং ছোট ছোট প্রশ্ন থাকে, একটা করে থিওরি, একটা করে ম্যাথ, একটা করে থিওরি, একটা করে ম্যাথ। এখন আপনাদের একটা করে বর্ণনামূলক কনসেপচুয়াল কোশ্চেন, আর একটা করে হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন, অথবা একটা করে ড্রাফটিং, ক খ ক খ। এটাই তো সহজ, ছোট ছোট করে ভেঙে দেওয়া আছে। আপনি যে কোনো একটা পার্ট উত্তর করতে পারলে হয়ে যাবে, অল্প লিখবেন, পাশ করে যাবেন। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন, প্রবলেম যদি আপনাদেরকে ক্র্যাক করে দিতে পারি আমি, তাহলে আশা করি ভয় কেটে যাবে। আর এটার জন্য আপনাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত আমার ক্লাস করতে হবে,
ক্লাস মিস হোক আর না হোক ভিডিও দেখতে হবে, কারণ ভিডিওতে আপনার রিভিশন হয়ে গেল। কারণ ক্লাসে যেটা দেখলেন সেটা যদি ভিডিও আকারে আবার আমাকে পান, এই নোটটাকে ভিডিও ফরম্যাটে পাচ্ছেন, কি বলছি সেগুলো যদি আপনি দেখেন তাহলে সমস্যা হবে না। এখন আমি যেটা বলবো, তিনটা যে টপিক পড়লাম এই তিনটা টপিকের মধ্যে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে কোন কোন সেকশন থেকে আপনি নোট করে নেন। আমাদের আইনের কিন্তু আমি 12 ধারা পর্যন্ত পড়লাম। এই 12 ধারা পর্যন্ত প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে কোন কোন ধারা থেকে? 3 ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। ম্যাথ করে দিবে যে এই তারিখে খারিজ হয়েছে, এই তারিখে এই আদালত বন্ধ ছিল, তাহলে 3, 4, 3 ধারা 4 ধারা আপনাকে পড়তে হবে, 5 ধারা পড়তে হবে, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12 ধারা পর্যন্ত আপনাকে পড়তে হবে। তারপরে আপনাকে 14 ধারা পড়তে হবে। আবারও বলছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 বাদ, আচ্ছা 13 পড়েন 14, তাহলে 3 থেকে টানা 14 পর্যন্ত আপনাকে পড়তে হবে। কনসেপচুয়াল কোশ্চেনের জন্য, প্রবলেমেটিক প্রশ্নের জন্য এখানে আপনাকে পড়তে হবে। এবং এর মধ্যে শুধুমাত্র ড্রাফটিং আছে 2 জায়গায়। ড্রাফটিং কয় জায়গায় আছে? 2 জায়গায়, সেকশন 5 এবং সেকশন 14। ধারা 5 এবং ধারা 14তে ড্রাফটিং আসতে পারে। আমার এই নোটে ধারা 5 থেকে একটা ড্রাফটিং দেখানো হয়েছে, ধারা 14 থেকে ড্রাফটিং দেখানো হয়নি। ফাইনাল টাচ নোটে আপনারা পাবেন। আবারও বলছি, ড্রাফটিং হচ্ছে 5 এবং 14 থেকে আসতে পারে। 5 থেকে ড্রাফটিং সহজ এই নোটে আছে, 14 থেকে ড্রাফটিং ফাইনাল টাচ নোটে দেওয়া হবে। তাহলে ড্রাফটিং নেওয়ার ভয় নাই। প্রবলেমেটিক প্রশ্নের জন্য আপনাকে 3 থেকে 14 সুন্দর করে আপনাকে পড়তে হবে। কোথা থেকে? এমসিকিউ নোট থেকে বা বেয়ারেক থেকে বা বাজারে কোনো গাইড থেকে। এমসিকিউ এর যে উদাহরণ এবং কনসেপ্ট ক্লিয়ার হলে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। আরো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সংক্রান্ত? প্রায় 12টা বেজে আসসালামু গেছে। আলাইকুম। আগামী ক্লাসে আমি চেষ্টা আসসালামু করব আলাইকুম। 11:30টার মধ্যে ক্লোজ করা। মিলন ভাই, ওয়ালাইকুম আসসালাম, আদাব, বলেন। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে বিচারক ছুটিতে থাকলে সেদিনটা কি গণনা থেকে বাদ যাবে না যাবে না? না, গণনা থেকে বাদ যাবে না। 4 ধারার বক্তব্য হচ্ছে আদালত বন্ধ থাকলে, আদালত আর বিচারক ভিন্ন জিনিস। আদালত বলতে প্রতিষ্ঠান, বিচারক বলতে ব্যক্তি। সিভিল কোর্ট একটা বিচারক যদি ছুটিতে থাকে তাহলে চার্জের কোর্ট থাকে। চার্জের কোর্ট বলতে মনে করেন যে আপনার 2টা থানার নাম বলেন, আপনার এলাকার সাতক্ষীরার 2টা থানার সাতক্ষীরা নাম বলেন। সাতক্ষীরা সদর এবং সাতক্ষীরা থানা জেলার হলো কালীগঞ্জ থানা বা কলারোয়া থানা। আচ্ছা, মনে করেন যে কালীগঞ্জ এবং সদরের জি কোর্ট ছুটিতে আছে। কালীগঞ্জে মামলাটা নিয়ে যায় না পেশকার চার্জের কোর্ট জি হিসাবে, জি তাহলে কোর্ট ছুটিতে থাকলে তো সমস্যা নেই। ফাইলিং করতে তো কোর্টও লাগে না, ফাইলিং তো সেরেস্তাদারের কাছে করবেন। জি সেরেস্তাদার যদি না থাকে, ওখানে স্টাফ থাকে না, পিওনও তো মামলা রিসিভ করে নিতে পারে, পারে না? জি স্যার। তাহলে মূল মামলার ক্ষেত্রেই তো 4 ধারা প্রযোজ্য, তাই নয় কি? জি 3 ধারা 4 ধারা কাছাকাছি আছে, তো এখানে আদালত ছুটিতে থাকলে আপনি একদিন সময় পাবেন। কিন্তু এই ছাড়া বাদী মারা গেছে, বাদী মারা গেলেও সময় দেওয়া হবে না। মানে 3 ধারাটা একেবারে স্ট্রিক্ট একটা নিয়ম। বাদী মারা গেছে, যেই দিন তামাদি উত্তীর্ণ হয়েছে সেই দিনও আপনাকে সময় দেওয়া হবে না। কারণ বাদী কেন লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করলো? আপনাকে আগেই করতে হবে, তাই না? জি জি যার যার সমস্যা আছে সেই জায়গায় ক্লিয়ার করে নেবেন। অনলাইনে জি স্যার। আপনি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। জি অফলাইনে স্যার। আপনি আমার রাজশাহীর আশেপাশে যারা আছেন আমার টেবিলে চলে আসেন, আমি কোর্টের ফাঁকে ফাঁকে আপনাদের হেল্প করে দেব।